সবই কিন্তু প্রিডিফাইন্ড মেথড ছিল, মানে আগে থেকে মেথডগুলো ডিফাইন করা আছে, আমরা আমাদের যখন কাজে লেগেছে সেই মেথডগুলো, আমি তখন সেই মেথডগুলোকে আমরা ব্যবহার করেছি। লিস্টের ডিফারেন্ট মেথড ছিল, টাপলের ডিফারেন্ট মেথড ছিল, সেই মেথডগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা ডিটেলসে ফাংশন ইন পাইথনের কি কনসেপ্ট সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে ফাংশনের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে আমরা চাই যে হোয়াট ইজ ফাংশন। ফাংশন বলতে আমরা কি বুঝি? আমরা ইভেন পাইথনে আমরা নিজেরা ফাংশন তৈরি করে সেই ফাংশনকে ব্যবহার করে আমরা আমাদের কোনো প্রোগ্রামিং প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। ওকে, তো পাইথনে ফাংশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফাংশন, তাকে এক কথায় আমরা বলতে পারি যে একটা ব্লক অফ, তুমি এক কথায় তাকে ব্লক অফ কোড বলতে পারো, যেখানে আমার একসাথে অনেকগুলো কোড আছে, সেই কোডগুলোকে তুমি একসাথে ব্লক অফ কোড বলতে পারো। ঠিক আছে, আবার পাইথনের ফাংশনকে তুমি বলতে পারো যে ব্লক অফ রিইউজেবল কোড, যে কোডটাকে আমরা বারবার ইউজ করতে পারি। আমার যখনই সেই পার্টিকুলার কাজটা করবার দরকার পড়বে, আমি তখনই সেই ফাংশনটাকে আমরা কল করব, কল করে তাকে দিয়ে কাজটা করিয়ে নেব। ওকে, আর ফাংশন দিয়ে বেসিক্যালি আমরা যে কাজটা করতে পারি, আমরা কোন একটা পার্টিকুলার টাস্ককে আমরা পারফর্ম করতে পারি। তাহলে ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম আ পার্টিকুলার টাস্ক। আমি হয়তো আমার প্রোগ্রামে একটা অ্যাডিশন করব, সেই অ্যাডিশনটা করার জন্য আমি একটা ফাংশনকে ডিফাইন করে রাখলাম। আমার যখনই অ্যাডিশন করবার প্রয়োজন পড়বে, আমি তখন সেই ফাংশনটাকে আমি কল করলাম, তাহলে আমার ফাংশনটা সেখানে গিয়ে আমার কাজটাকে করে দিয়ে সে আবার চলে আসবে। ওকে, দ্যাট ইজ টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। আবার পাইথন ফাংশনকে তুমি বলতে পারো যে একটা অর্গানাইজড একটা প্রোগ্রাম কোড। আর একটা কথায়, আর একটা ভাষায় তুমি এটাকে এক্সপ্রেস করতে পারো, সেটা হচ্ছে অর্গানাইজড প্রোগ্রাম কোড। তাকে তুমি পাইথনের ফাংশন বলতে পারো। ওকে, তো এখানে আমার কিছু প্রোগ্রাম কোড থাকবে, সেই কোডগুলোকে দিয়ে কোডগুলো আমার অর্গানাইজ থাকবে যাতে কোডটাকে দিয়ে আমরা পার্টিকুলার কোনো টাস্ককে পারফর্ম করতে পারি। ওকে, তো এখানে আমরা পাইথন ফাংশনকে দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের আমরা টাস্ক পারফর্ম করতে পারি। আমরা সিঙ্গেল কোনো টাস্ক পারফর্ম করতে পারবো, যে আমার একটাই টাস্ক আছে, আমি সেই একটা টাস্ককে পারফর্ম করছি। আমি পাইথনের ফাংশনকে দিয়ে কোনো স্পেসিফিক কোনো টাস্ককে পারফর্ম করতে পারবো। তো আমি সেখানে বলছি যে আমি এই পার্টিকুলার টাস্কটা পারফর্ম করতে চাইছি, দ্যাট ইজ আ স্পেসিফিক টাস্ক। ওকে, তো এইভাবে আমরা ফাংশনকে কাজে লাগিয়ে আমরা কাজ করাতে পারি। আবার পাইথনকে দিয়ে আমি কোনো একটা ডিফাইন্ড কোনো টাস্ককে পারফর্ম করতে পারি। আমার একটা টাস্ক হয়তো ডিফাইন করা আছে যে এই টাস্কটা কি আমাকে পারফর্ম করতে হবে, তো তখন আমরা সেখানেও কিন্তু পাইথনের ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এনাবল করে প্রোগ্রামারকে, যে যাতে করে প্রোগ্রামার একটা প্রোগ্রামকে ডিফারেন্ট ফাংশনে ডিভাইড করে সে কাজ করতে পারে। ওকে, তাহলে পাইথন প্রোগ্রাম মানে পাইথন অ্যাকচুয়ালি প্রোগ্রামারকে এনাবেল করছে যাতে প্রোগ্রামার একটা বড় কোনো প্রোগ্রামকে, ধরুন আমার কাছে একটা লার্জ প্রোগ্রাম আছে, সেই লার্জ প্রোগ্রামটাকে পাইথন এনাবেল করছে প্রোগ্রামারকে, যাতে করে এই লার্জ প্রোগ্রামটাকে পাইথন প্রোগ্রামার যারা, তারা হয়তো ডিফারেন্ট ফাংশনে ডিভাইড করলো, হয়তো ধরলাম এটা ফাংশন ওয়ান, এটা হয়তো ফাংশন টু, এটা হয়তো ফাংশন থ্রি, এই ডিফারেন্ট ফাংশনে তারা ডিভাইড করে প্রত্যেকটা ফাংশনকে সেপারেটলি তারা ডিজাইন করছে, সেপারেটলি ডেভেলপ করছে, ডেভেলপ করে তারা কিন্তু কাজটাকে করতে পারে। কারণ একটা লার্জ প্রোগ্রামকে করা, একসাথে একটা লার্জ প্রোগ্রামকে হ্যান্ডেল করা, আর সেই লার্জ প্রোগ্রামের তিনটে সেপারেট সাব মডিউল তাকে হ্যান্ডেল করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তাহলে এই কাজটা করাটা কিন্তু অনেক বেশি ইজি। আর এই কাজটা যখন আমি একটা লার্জ প্রোগ্রামকে তিনটে ফাংশনে ডিভাইড করে দেবো, তখন কিন্তু এই প্রত্যেকটা ফাংশন কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডেভেলপারকে আমি অ্যাসাইন করতে পারবো। আমি হয়তো ফাংশন ওয়ানটাকে ডেভেলপার ওয়ানকে অ্যাসাইন করলাম, ফাংশন টুটা হয়তো ডেভেলপার টুকে অ্যাসাইন করলাম, আর ফাংশন থ্রিটা হয়তো আমি ডেভেলপার থ্রিকে অ্যাসাইন করলাম। তাহলে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা প্যারালালি কাজটা করতে পারবে। তাহলে আমার কম সময়ের মধ্যে কিন্তু লার্জ প্রোগ্রামটাকে আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, কারণ যে কোনো প্রজেক্ট বা যে কোনো সফটওয়্যার যখন ইন্ডাস্ট্রিতে যখন অ্যাসাইন করা হয় কোনো সফটওয়্যার ডেভেলপারকে, তখন তার জন্য কিন্তু একটা ডেডলাইন ফিক্স করে দেওয়া হয় যে তোমাকে এই টাইমের মধ্যে তোমাকে এই প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে বা তোমাকে সাবমিট করতে হবে। তো তার জন্য আমরা বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য ফাংশন। এবার আহ, আমরা ফাংশন কিভাবে পাইথনে ডিফাইন করব, বা কি সিনট্যাক্স ফলো করে ফাংশনটাকে আমরা ডিফাইন করব, কিভাবে আমরা কল করব ফাংশনটাকে, বা ফাংশনকে দিয়ে কাজ করানোর জন্য আমরা কি কি ধরনের প্যারামিটার পাস করব, তো সেগুলো সব কিন্তু আমরা পাইথন
যখন আমরা পাইথন ডিফাইন করা শিখবো তখন সেগুলো সব কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আমরা জানার চেষ্টা করব। ওকে, তো এবার একটা ফাংশন আমি ধরুন একটা প্রোগ্রামকে হয়তো তিনটে ফাংশনে হয়তো ডিভাইড করেছি। এবার সেই তিনটে ফাংশন তারা কিন্তু একে অপরের সাথে ডিপেন্ডেন্ট হতেও পারে আবার নাও হতেও পারে। আমি চাইলে তিনটে ফাংশনকে আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি লিখতে পারি, কেউ হয়তো কারোর উপর ডিপেন্ড করবে না, তো সেটাও ফাংশন। আবার আমি এটাও হয়তো চাইছি যে আমার হয়তো এই ফাংশনটা ওই ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট, তো আমার কিন্তু ফাংশনগুলো ডিপেন্ডেন্টও হতে পারে আবার উইথ ইচ আদার, বা আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। সেটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন টাইপের প্রবলেমকে সলভ করছো তার উপরে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে। ওকে, এবার আমি একটা সিম্পল একটা ফাংশনের একটা ফ্লো যদি তোমাকে দেখাই, ধরে নাও ধরে নেওয়া যাক আমার এখানে একটা ফাংশনকে আমি ডিফাইন করে রেখেছি। এটা ধরে নাও আমার একটা ফাংশন, তুমি ভাবো এটার নাম হচ্ছে ফাংশন ওয়ান। এই ফাংশনটার আমি নাম দিয়েছি FUNC1। আর ফাংশন, এটাকে ফাংশন সিম্বল বলা হয়, ফাংশন কল সিম্বল বলা হয়। ওকে, আমি ধরুন এই ফাংশনটাকে এখানে ডিফাইন করে রেখেছি, কিছু কোড আছে এর মধ্যে। ওকে, কিছু প্রোগ্রাম কোড আছে, কারণ কিছু প্রোগ্রাম কোডের কালেকশন হচ্ছে ফাংশন। আর এটা ধরে নাও আমার মেন প্রোগ্রাম, এটা ধরে নাও আমার মেন প্রোগ্রাম। মেন প্রোগ্রামটা আমার ধরে নাও তার মধ্যে কিছু পাইথনে কিছু কোড আছে মেন প্রোগ্রামের মধ্যে, নর্মাল কিছু কোড আছে মেন প্রোগ্রামের মধ্যে। এবার এই মেন প্রোগ্রামের মধ্যে হয়তো আমি যে ফাংশন ওয়ানটাকে ডিফাইন করে রেখেছি, সাপোজ ধরো না এই ফাংশনটা হয়তো দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে হেল্প করে। ওকে, সাপোজ ধরো না টু পারফর্ম দ্য অ্যাড অপারেশন, আর তার জন্য হয়তো আমার ফাংশন ওয়ানটা আছে। এবার আমার মেন প্রোগ্রামের মধ্যে এটা আমার ধরো না এমপি, এমপি মানে হচ্ছে মেন প্রোগ্রাম। এবার মেন প্রোগ্রামের মধ্যে আমার যেখানে অ্যাডিশন করবার প্রয়োজন পড়বে আমি তখন কিন্তু সেই পয়েন্ট থেকে আমি কিন্তু কল করবো এই ফাংশনটাকে। তাহলে ফাংশনটার নাম কি? FUNC1। আমি কিন্তু এই পয়েন্ট থেকে এবার কল করছি ফাংশনটাকে FUNC1 দিয়ে উইদিন, এটা হচ্ছে ফাংশন কল সিম্বল, ওপেনিং ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ফাংশনটাকে কল করলাম, দেন আমার ধরুন রেস্ট অফ দ্য প্রোগ্রাম কোড আমার এখানে আছে মেন প্রোগ্রামে। এবার যখনই তুমি ফাংশনটা কল করলে তখন আমার পাইথন ইন্টারপ্রিটার যখন ওয়ান বাই ওয়ান যখন ইন্টারপ্রিট করছে আমার পাইথনের কোডগুলোকে, সে যখনই পাইথন ফাংশন কল পাচ্ছে তখন কিন্তু কন্ট্রোলটা, যখনই ফাংশন কল পেলো তখন কিন্তু কন্ট্রোলটা জাম্প করবে সেই ফাংশনের কাছে যেখানে আমার ফাংশনটা ডিফাইন করা আছে। আমার ফাংশনটা এখানে ডিফাইন করা আছে, তুমি ভাবো এই ফাংশন ওয়ানটা হয়তো আমার কোডটার পরেই হয়তো ডিফাইন করা আছে, আমি সেটাকে পাশে তোমাকে দেখিয়েছি। তাহলে এখন আমার কন্ট্রোলটা কিন্তু জাম্প করলো সেই পার্টিকুলার ফাংশনের কাছে। জাম্প করার পর সেই ফাংশনের যে বডিটা, এটাকে বলা হয় বডি অফ দ্য ফাংশন। ফাংশনের মধ্যে আমি যে কোডটাকে লিখে রাখি তাকে বলা হয় বডি অফ দ্য ফাংশন। তাহলে আমার এখন এই বডিটাকে এক্সিকিউট করছে ওয়ান বাই ওয়ান, এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পর যখন ফাংশনটা আমার শেষ হয়ে গেল তখন কিন্তু কন্ট্রোলটা ব্যাক করে আবার ফিরে আসছে আমার ফাংশনটার পরের লাইনে, দিয়ে আবার পরের লাইন থেকে কিন্তু প্রোগ্রামটাকে আবার রিজিউম করছে, আবার প্রোগ্রামটাকে তোমার কন্টিনিউ এক্সিকিউশন করছে আপ টু দ্য এন্ড পর্যন্ত। তো এরকম ভাবে আমরা ফাংশনকে কল করতে পারি। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় কলিং আ ফাংশন। আমি যতক্ষণ না কাউকে কোনো ফাংশনকে আমি ডাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাংশনটা আমার কোনো কাজ করবে না। আমি যদি ফাংশন ওয়ানকে যদি না কল করতাম তাহলে তার কাজটাও আমরা পেতাম না, সেই কোড তার কোডটাও কিন্তু এক্সিকিউট হতো না। তাহলে আমাকে ফাংশনকে দিয়ে কাজ করাতে গেলে আমাকে ফাংশনটাকে প্রথমে ডিফাইন করতে হবে যে আমার ফাংশনটা কি কাজ করবে। স্ক্রিন শেয়ারিং করিনি, স্ক্রিন শেয়ারিং করিনি আমি, আমি তো স্ক্রিন শেয়ারিং করেছি। তোমার সমস্যা হচ্ছে তারা আসছে না বলে। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার করা আছে, কিন্তু বাকি বাকি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনটা তো আমার। হুম, হুম, ওকে, তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, চেক কর। ওকে, তো আমরা এখন তার মানে এইভাবে আমরা ফাংশনকে কল করতে পারি। তাহলে একটা ফাংশন নিয়ে কাজ করার জন্য পাইথন প্রোগ্রামিং এ আমাকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। দ্যাট ইজ আ ডেফিনেশন অফ আ ফাংশন, যে আমার ফাংশনটা কি কাজ করবে সেই কাজটাকে আমাকে ডিফাইন করতে হবে। দেন তারপর আমার ফাংশনটা ডেফিনেশন লেখা হয়ে গেলে আমাকে ফাংশনটাকে মেন প্রোগ্রাম থেকে আমাকে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে কি করে ফাংশনকে ডিফাইন করা হয় পাইথনে, আর কি করে ফাংশনটাকে কল করা হয় পাইথনে, কারণ কল না করলে কিন্তু সে কাজ করবে না। আমি একটা নতুন বাড়ি করেছি, আমার ধরে নাও হয়তো বাড়িটা মানে কমপ্লিট হয়নি, হয়তো জাস্ট প্লাস্টার হয়ে গেছে, আমি এখন হয়তো রং করব। তাহলে বাড়িটা যদি আমাকে রং করতে হয় তাহলে যে যারা রং করে আমাকে সেই পার্টিকুলার পার্সনকে আমাকে কল করতে হবে, দিয়ে এসে তার কাছ থেকে এস্টিমেট দিতে হবে, তারপর তাকে দিয়ে আমাকে কাজটা করাতে হবে। তো যে হয়তো পেন্ট করে তাকে হয়তো পেন্টারকে আমি ডাকলাম, পেন্টার আমার বাড়িটাকে হয়তো রং করে দিয়ে চলে গেল। তারপরে হয়তো আমার ইলেকট্রিফিকেশনের দরকার, আমি তখন ইলেকট্রিফিকেশন করার জন্য আমি আরেকজন পার্সনকে কল করছি। আমার যখন যে কাজটা করবার দরকার পড়বে আমাকে তখন তাকে কল করতে হবে, না হলে কিন্তু সেই কাজটা আমার হবে না, তাই না? এবার আমরা ফাংশন, তার মানে আমরা বেসিক কনসেপ্ট যে হোয়াট ইজ ফাংশন,
তার সেই ফাংশনের কনসেপ্টটা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। এবার আমি তোমাকে আরেকটা ফ্লো দেখাবো যে কেমন করে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করা হয়। আমি একটু কি বলছিলাম যে আমার একটা পাইথন প্রোগ্রাম, তার মধ্যে হয়তো 3টে ফাংশন আছে, হতে পারে 3টে ফাংশন তারা ইন্ডিপেন্ডেন্ট, আবার হতে পারে তারা কিন্তু একে অপরের উপর কিন্তু তারা ডিপেন্ডেন্ট। ওকে, ধরে নাও আমার কাছে একটা ফাংশন 1 আছে, এরকম আরো অনেক ফাংশন আছে, তার মধ্যে এটা ধরে নাও ফাংশন 1, পাইথন প্রোগ্রামের মধ্যে এটা ধরে নাও হয়তো ফাংশন 1। ওকে, FUN1। আমার ধরে নাও আরেকটা ফাংশন আছে ফাংশন 2, ফাংশন 2 একটা প্রোগ্রামের মধ্যে আমার ডিফারেন্ট ফাংশন, এটা হচ্ছে ফাংশন 2। ফাংশন 1 এর কাজ একরকম, ফাংশন 2 এর কাজ একরকম। আবার ধরুন আমার কাছে আরেকটা ফাংশন আছে ফাংশন 3, এই ফাংশনগুলো একে অপরকে কিভাবে কল করতে পারে সেটা আমি তোমাকে একটু জাস্ট দেখাবো। এটা ধরো না ফাংশন 3। ওকে, আর আমার কাছে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে ফাংশন 4। মোট আমার কাছে 4টে ফাংশন আছে, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 আর হচ্ছে ফাংশন 4। ঠিক আছে, তো এবার এই ফাংশনগুলো ডিপেন্ডেন্ট ফাংশন, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে তারা ডিপেন্ডেন্ট হচ্ছে না, ফাংশন 1 তার তো কিছু কোড আছে, ফাংশন 1টাকে যখন ডিফাইন করেছি তখন সে আবার কল করছে, তার ভিতরে সে আবার কল করছে ফাংশন 2কে, ফাংশন 2কে কল করছে। ওকে, তার মধ্যে তার রেস্ট অফ দ্য প্রোগ্রামে কোড রয়েছে, ফাংশন 1 এ আবার বাকি কোডটা রয়েছে। তাহলে আমার যখনই ফাংশন 2 কল হচ্ছে তখন নিশ্চয়ই কন্ট্রোলটা আমার জাম্প করবে এই ফাংশন 2 এর কাছে, দিয়ে এই ফাংশন 2 এর যে বডিটা সেই বডিটাকে এক্সিকিউট করবে। আবার বডিটাকে এক্সিকিউট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফাংশন 2 আবার কল করেছে ফাংশন 3কে। তাহলে যখনই ফাংশন 3টা আসলো তখন কন্ট্রোলটা নিশ্চয়ই আমার শিফট করছে আবার ফাংশন 3তে, এই পয়েন্ট থেকে আবার কন্ট্রোলটা তোমার শিফট করছে ফাংশন 3 কাছে, গিয়ে আবার ফাংশন 3টাকে এক্সিকিউট করছে। ফাংশন 3টা এক্সিকিউট করতে গিয়ে দেখছে যে সেখানে সে আবার ফাংশন 3 আবার কল করেছে ফাংশন 4কে। তাহলে যখনই ফাংশন 4 পাচ্ছে তখন কন্ট্রোলটা আবার শিফট করছে ফাংশন 4 এর কাছে। এবার ধরো ফাংশন 4টা কিন্তু তার মধ্যে সে আর কিন্তু কোনো ফাংশনকে কল করেনি, সে তার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট কোড আছে। এবার সেই ফাংশন 4টা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু কন্ট্রোলটা ব্যাক করছে ফাংশন 4 এর পরের লাইনে, কারণ যেখান থেকে কলটা হয়েছিল। আবার এই কোডটা যখন সে ফাংশন 3 যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু কন্ট্রোলটা বা রিটার্ন ব্যাক করছে ফাংশন 3 পরের লাইনে। আবার ফাংশন 2টা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু কন্ট্রোলটা কিন্তু ব্যাক করছে ফাংশন 1 এর, ফাংশন 2 যেখানে কল হয়েছিল তার পরের লাইনে। যে আলটিমেট এই 3টে লাইন এক্সিকিউট করার পর আলটিমেট কিন্তু কন্ট্রোলটা ব্রেক করলো। ওকে, তার মানে আমি তাকে বলতে পারি যে ফাংশন কলিং মানে একটা ফাংশন কল করছে আর একটা ফাংশনকে, ফাংশন কলিং অ্যানাদার ফাংশন। ওকে, ফাংশন কলিং অ্যানাদার ফাংশন। তাহলে কন্ট্রোলটা কিভাবে ট্রান্সফার হচ্ছে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে সেটাকে দেখানোর জন্য কিন্তু আমি এই ফিগারটা বা এই ফ্লো ডায়াগ্রামটা আমি এখানে দেখালাম। যেখানে হতেই পারে একটা ফাংশন আর একটা ফাংশনকে কল করতে পারে, কিন্তু সেই কলটা করে কখন ব্যাক করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই ফাংশনটা শেষ না হলে ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ দেখো ফাংশন 1 থেকে আমি যখন ফাংশন 2কে যখন কল করেছিলাম তাহলে ফাংশন 1টা এক্সিকিউট করতে করতে যখন ফাংশন 2 যখন পাচ্ছে তখন কিন্তু কন্ট্রোল দেখো জাম্প করেছে ফাংশন 2 এর কাছে। এবার ফাংশন 2 যখন এক্সিকিউট করতে গিয়ে দেখতে পাচ্ছে যে সে আবার কল করেছে ফাংশন 3কে, তাহলে কন্ট্রোলটা কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু জাম্প করবে ফাংশন 3 এর কাছে। আবার ফাংশন 3কে এক্সিকিউট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফাংশন 3 আবার কল করেছে ফাংশন 4কে, তাহলে আমার কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু ফাংশন 4 এর কাছে কিন্তু কন্ট্রোলটা জাম্প করবে। এবার ফাংশন 4টা পুরোটা এক্সিকিউট হবে, কারণ যেহেতু ফাংশন 4 এর মধ্যে আর কোনো ফাংশন কল নেই, তাহলে এই পুরোটা কিন্তু এক্সিকিউট হওয়ার পর কন্ট্রোলটা ব্যাক করবে আবার ফাংশন 3 কাছে যেখান থেকে ফাংশন 4টাকে কল করা হয়েছিল। আবার এই পুরো লাইনগুলোকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর আবার ব্যাক করে ফিরে আসলো যেখান থেকে সে কল হয়েছে ফাংশন 3 পরের লাইনে। আবার এই পুরো কোডটাকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর তারপর ব্যাক করে ফিরে আসলো যেখান থেকে ফাংশন 2 কল হয়েছে তার পরের লাইনে। আবার এই পুরো কোডটাকে শেষ করলো, তবে কিন্তু এই 4টে ফাংশনের কাজটা কমপ্লিট হলো এক্সিকিউশন। ওকে, এটা হচ্ছে ফাংশন কলিং অ্যানাদার ফাংশন। তো আমরা এত অনেক কিছু জিনিস দেখলাম যে ফাংশন, হোয়াট ইজ ফাংশন, ফাংশন কিভাবে কল হয়, কিন্তু আমরা কিন্তু এখনো প্র্যাকটিক্যালি বা আমরা এখনো কোডিং এর রেসপেক্টে কিছু এখনো ভাবিনি, জিনিসটা আমরা ভাবিনি। এবার সেই কোডিং এর কনসেপ্টে আসার আগে আমরা এই যে ফাংশন আমরা কেন লিখবো বা কেন ব্যবহার করবো পাইথনে তার কিছু অ্যাডভান্টেজেস আমরা দেখার চেষ্টা করবো। অ্যাডভান্টেজেস বলতে পারো বা নিড ফর দ্য ফাংশন, অ্যাডভান্টেজেস বা নিড ফর দ্য ফাংশন। এই ফাংশনের দরকার কেন, এই ফাংশনের অ্যাডভান্টেজ কি। ওকে, নিড ফর দ্য ফাংশন, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। কি কি অ্যাডভান্টেজ প্রোভাইড করে ফাংশন, তার জন্য আমরা ফাংশনটাকে ব্যবহার করি আমাদের প্রোগ্রামিং এ। এই ফাংশনের যে নিড বা অ্যাডভান্টেজ এটা কিন্তু সি এর ফাংশনের ক্ষেত্রে কিন্তু সেম কনসেপ্ট। ওকে, একই অ্যাডভান্টেজ একই নিডের জন্য কিন্তু আমরা সিতে ব্যবহার করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু পাইথনও ফাংশন ব্যবহার করি।
তো প্রথম যে আমার যে অ্যাডভান্টেজ বা প্রথম যে নিড পাইথন ফাংশন ব্যবহার করার জন্য বা সি এর ফাংশন ব্যবহার করার জন্য বা সি প্লাস প্লাস ফাংশন বা জাভা ফাংশন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশন ব্যবহার করার জন্য কিন্তু কমন কিছু অ্যাডভান্টেজ। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। আমরা ফাংশন তোমাকে অ্যালাউ করে যাতে করে তুমি একই কোডকে বারবার রিইউজ করতে পারো। আমার কাছে অ্যাড বলে একটা ফাংশন ডিফাইন করা আছে। সাপোজ অ্যাড ফাংশনের মধ্যে কিছু কোড আছে যে কোডটা হয়তো অ্যাডিশন করতে রেসপন্সিবল। আমি আমার মেন প্রোগ্রামে যতবার অ্যাড করবার দরকার পড়বে আমি কিন্তু অ্যাডের কোডটা কিন্তু লিখবো না, আমি বারবার কিন্তু অ্যাডকে কল করবো। আমি অ্যাডকে বারবার কল করছি, সে এসে কিন্তু আমাকে অ্যাডিশনটা করে দিয়ে চলে যাচ্ছে। আমি কোডটা কিন্তু আর লিখছি না, আমি কিন্তু জাস্ট অ্যাডকে কল করছি। তাহলে আমি যদি ভাবি যে অ্যাডটাকে ডিফাইন করার সময়, অ্যাড ফাংশনটা ডিফাইন করার সময় যদি আমার 4 লাইনে কোড লিখতে হয়, তা আমি দেখো 4 বার তো তিনবার কল করেছি বা 4 বার কল করেছি আমার প্রোগ্রামে। আমি কিন্তু 16 লাইনে কোড লিখিনি। আমি জাস্ট একবার করে কল করার জন্য একটা করে লাইন অফ কোড আমি লিখেছি। তাহলে তো আমরা তো তার মানে বলতে পারি যে আমাকে পাইথন অ্যালাউ করে যে এই একই কোডকে বারবার রিইউজ করতে। আমি ফাংশনটাকে কল করছি মানে আমি তো কোডটাকে রিইউজ করছি। এই কোডটা তোমার এক্সিকিউট হচ্ছে বলেই তোমার এডিশনটা পারফর্ম হচ্ছে। তো দ্যাট ইজ আ কোড রিইউজেবিলিটি। তো এটা কিন্তু করতে আমাকে হেল্প করে পাইথন ফাংশন বা সি ফাংশন বা জাভা ফাংশন, যা খুশি বলতে পারো তুমি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশন। নাম্বার টু হচ্ছে মডুলারিটি। নাম্বার টু হচ্ছে মডুলারিটি। মডুলারিটি মানে আমি একটু আগে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা বড় প্রোগ্রামকে আমরা কিছু সাব মডিউলে ডিভাইড করেছি বা কিছু মডিউলে ডিভাইড করেছি। তো যাকে আমরা মডিউল বলছি, তো সেটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন। মানে আমরা একটা বড় প্রোগ্রামকে আমরা কিছু ফাংশনে আমরা ব্রেক ডাউন করেছি বা ব্রেকিং করেছি, যাতে করে আমার কোডটা যাতে করে আর একটু মডিউলার হয়। কারণ আমার এখানে প্রত্যেকটা ফাংশন কিছু স্পেসিফিক টাস্ককে পারফর্ম করবে। তাহলে আমরা প্রত্যেকটা ফাংশন যদি সেপারেটলি যদি আমরা ডিজাইন অ্যান্ড ডেভেলপ করে রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজভাবে আমরা গোটা প্রোগ্রামটাকে আমরা ম্যানেজ করতে পারবো খুব সহজে। কারণ একটা প্রজেক্ট কিন্তু কোনোদিনই কিন্তু একজনের দ্বারা সম্ভব নয় পারফর্ম করা। তার জন্য কি হয়, বড় কোনো সফটওয়্যার যখন কোম্পানিতে আসে, তখন সেই সফটওয়্যারটাকে প্রজেক্ট ম্যানেজার কিছু মডিউলে ডিভাইড করে। আর সেই প্রত্যেকটা মডিউল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার ডেভেলপারকে অ্যাসাইন করা হয়, যাতে তারা কাজটা প্যারালি করতে পারে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মডুলারিটি। ওকে, যাতে করে আমরা ইজিয়ার বা খুব সহজভাবে আমরা পুরো প্রজেক্টটাকে আমরা যেমন অর্গানাইজ করতে পারছি, সেভাবে কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। এটা কিন্তু মডুলারিটির একটা কনসেপ্ট। কারণ এখন কিন্তু এই মডুলার বেসিসে সমস্ত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু সমস্ত প্রজেক্ট অ্যাসাইন করা হয় ডিফারেন্ট সফটওয়্যার ডেভেলপারকে। দ্যাট ইজ দ্য মডুলারিটি। নাম্বার থ্রি হচ্ছে কোড রিডেবিলিটি। আমাকে কোড রিডেবিলিটিটাকে আমাকে এনহ্যান্স করছে। কোড রিডেবিলিটি মানে বোঝায়, ধরে নাও, এটা খুব সিম্পল একটা কনসেপ্ট যে আমি আমার বাড়িতে ধরে নাও একটা পার্টিকুলার রুমের মধ্যে আমি হয়তো সব কিছু একসাথে কাজ করছি, সমস্ত কিছু আমার একটা রুমের মধ্যে স্ট্যাক করা আছে। আমি সেখানেই পড়াশোনা করছি, সেখানেই হয়তো রান্নাবান্না করছি, যেটা হয়তো মেস লাইফে আমাদের করতেই হয়, বা সেখানেই ধরে নাও হয়তো আমার সব কিছু সেই আমার একটা রুমের মধ্যে। তো সেটা যতটা না বেশি অর্গানাইজড, যদি আমি প্রতিটা কাজ যদি আমি সেপারেটলি একটা করে প্লেসের মধ্যে রাখতে পারি, যে আমার এই কাজটাকে আমি এই প্লেসের মধ্যে করব বা এই টাস্কটাকে আমি এই প্লেসের মধ্যে করব। ওকে, তাহলে আমি প্রত্যেকটা কোডকে আমি কি করছি না, একটা ম্যানেজেবল সেকশনে আমরা ডিভাইড করে রাখছি, যে আমার এই সেকশনের মধ্যে এই কোডটা থাকবে, আমার এই সেকশনের মধ্যে এই কোডটা থাকবে, আমার অ্যাডিশনের কাজটা এই পার্টিকুলার লাইন অফ কোড দিয়ে অ্যাডিশনের কাজটা হবে, আমার সাবট্রাকশনের কাজটা এই লাইন অফ কোডটাকে দিয়ে আমরা পারফর্ম করব। তাহলে আমরা একটা কমপ্লেক্স কোডকে আমরা কিন্তু ব্রেক ডাউন করতে পারছি কিছু স্মলার ম্যানেজেবল সেকশনে, যাতে করে কোডটাকে আমরা খুব সহজে রিড করতে পারি আর খুব সহজে আমি বুঝতে পারি। আমাকে পুরো কোডটা দেখে বুঝতে হয় না যে কোথায় অ্যাডিশনটা হচ্ছে। আমরা কিন্তু অ্যাডিশন করার জন্য কিন্তু স্পেসিফিক একটা ফাংশন আছে, আমি সেই ফাংশনের কাছে গেলেই বুঝতে পারবো যে আমার অ্যাডিশনটা কিভাবে হচ্ছে। অতএব আমরা এটা আমাকে কিন্তু পাইথন ফাংশন আমাকে কোড রিডেবিলিটি কিন্তু অনেকটা এনহ্যান্স করতে আমাকে হেল্প করছে। তার কোড রিডেবিলিটি মানে হচ্ছে ইজিয়ার টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা কোডটাকে খুব সহজে দেখে আমরা বুঝতে পারি। তো ইজিয়ার টু রিড আর হচ্ছে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তো এটা কিন্তু আমাকে পাইথন ফাংশন আমাকে এই ফেসিলিটিটা প্রোভাইড করে। ওকে, নাম্বার ফোর, পাইথন ফাংশনের প্রচুর অ্যাডভান্টেজ। নাম্বার ফোর হচ্ছে আমরা এখানে আহ, বলতে পারি যে আর একটা টার্ম দিয়ে আমি এটাকে যদি ডেমনস্ট্রেট করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন একটা কনসেপ্ট, আমরা ডেটা স্ট্রাকচারে কিছুটা পড়েছিলাম অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট, বা অ্যালগরিদমে পড়েছিলাম অ্যাবস্ট্রাকশন। তো আমার একটা মেন সফটওয়্যার আছে,
মেন সফটওয়্যার বা মেন প্রোগ্রাম, আমি তাকে কিছু ম্যানেজেবল ইউনিটে আমি ডিভাইড করেছি, বা আমি আগের মতন আবার সেই একই জিনিস দেখাচ্ছি, কিন্তু কনসেপ্টটা অন্যভাবে ডেমনস্ট্রেট করব। আমি তাকে 3টে ম্যানেজেবল ইউনিটে আমি ডিভাইড করেছি। এটা আমার ফাংশন 1, এটা আমার ফাংশন 2, এটা আমার ফাংশন 3। আমার এখানে প্রত্যেকটা ফাংশন, তুমি ভাবো প্রত্যেকটা ফাংশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কেউ কার উপর কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে এই ফাংশনের মধ্যে আমি কি কোড লিখছি নিশ্চয়ই আমার ফাংশন 2 জানতে পারছে না। আবার ফাংশন 2 এর মধ্যে আমি কি কোড লিখছি সেটা কিন্তু ফাংশন 3 জানতে পারছে না। তার মানে আমি একটা ফাংশন হয়তো ধরলাম যে ফাংশন 1 হয়তো আমার অ্যাডিশন করতে আমাকে হেল্প করে, ফাংশন 2 হয়তো সাবট্রাকশন করতে হেল্প করে, আর ফাংশন 3 ধরে নাও হয়তো মাল্টিপ্লিকেশন করতে আমাকে হেল্প করে আমার প্রজেক্টে। তাহলে আমার এই ফাংশনগুলো কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনের যে ডিটেলসটা তাকে পুরোপুরি হাইড করে দিচ্ছে, যাতে করে শুধুমাত্র ইউজার সে কিন্তু ফাংশনটাকে খুলে দেখবে না। একটা কাস্টমার যখন কোনো সফটওয়্যার যখন ডেলিভারি নেয় কোনো কোম্পানির কাছ থেকে, সে হয়তো সি, সি প্লাস প্লাস, জাভা কিছুই বোঝে না, কিন্তু তার একটা কোম্পানি আছে, তার একটা সিস্টেম আছে, তার একটা শপ আছে, সেই শপের জন্য হয়তো সে একটা কোনো সফটওয়্যারকে ডেভেলপ করতে দিয়েছে কোনো কোম্পানিকে। তো সে শুধুমাত্র কিন্তু এই ফাংশনের কাজটা বোঝে যে আমি এই ফাংশনটাকে 5 আর 6 দেব, আমার ফাংশনটা যেন আমাকে 11 রিটার্ন করে। সে কিন্তু শুধুমাত্র ইনপুট আর আউটপুটটাই বোঝে, যে আমি 5-6 দিলে আমাকে যেন 11 দেয়। ওকে, বা সেই ফাংশন 2 কে হয়তো যদি 5 আর 6 ইনপুট দেয়, সে কিন্তু বোঝে যেন আমাকে -1 দেয়। সে কিন্তু এটাই বোঝে। ওকে, অর্থাৎ তার কাছে কিন্তু ইনপুট আউটপুটটাই হচ্ছে মেন। তাহলে আমার এই ফাংশনগুলো, আমার যে ইমপ্লিমেন্টেশন যে ডিটেলস, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে যখন আমি কোনো কোড লিখি কোনো একটা প্রবলেমের রেসপেক্টে, সেই কোড লেখাটাকে বলা হয় ইমপ্লিমেন্ট করা বা ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রবলেম। তাহলে আমার কিন্তু সেই ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা কিন্তু আমার ফাংশন পুরোপুরি হাইড করে রাখছে, যাতে করে অ্যালাউ করছে ইউজারকে, যে যাতে ইউজার আমার শুধুমাত্র ফোকাস করতে পারে ইনপুট আর আউটপুটের উপরে, কিন্তু আমার ইউজার কিন্তু কোনোভাবেই সে যেন মানে ফোকাস না করে যে আমার কিভাবে ওই টাস্কটা আমরা অ্যাকমপ্লিশ করেছি বা কিভাবে আমরা কাজটাকে ইন্টারনালি কমপ্লিট করেছি। সেটা কিন্তু ডেভেলপারদের কাজ। ওকে, তো এটাকে বলছি আমরা অ্যাবস্ট্রাকশন। তাহলে আমার কিন্তু পুরোপুরি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ আমাকে সে প্রোভাইড করছে। আমাকে একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করেছে, যেখানে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি সেখানে 5 ইনপুট করেছি, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, আমি সেখানে 6 ইনপুট করেছি, পাশে একটা বাটন দেওয়া আছে, সেখানে হয়তো অ্যাড বলে লেখা আছে বাটনটা, আমি যখনই অ্যাডে যখন ক্লিক করছি তখন আমাকে হয়তো 11 ডিসপ্লে করছে, সেই হয়তো গ্রাফিক্যাল ইউজার যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেস আমাকে হয়তো 11 ডিসপ্লে করছে। তাহলে কিন্তু আমার ডিটেলসটা বা ইমপ্লিমেন্টেশন যে ডিটেলসটা কিন্তু পুরোপুরি হাইড করে রাখছে। এটা কি বলা হয়? অ্যাবস্ট্রাকশন। ওকে, তো এই অ্যাবস্ট্রাকশনের অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে। আর এই অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মেন ফিচার্স। কারণ অ্যাবস্ট্রাকশন আছে বলেই কিন্তু আজকে আমরা সি প্লাস প্লাস বা জাভা দিয়ে আমরা সিকিউর প্রোগ্রামিং করতে পারি। আমরা আজকে সবাই এটিএম এ যাই, এটিএম এ গিয়ে হয়তো আমরা কিছু পার্টিকুলার কি কে ব্যবহার করতে পারি, আর হয়তো কার্ডটা ঢোকানোর জন্য একটা স্লট আছে, সেই স্লটটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমার টাকাটা কোথায় আছে, আমার টাকাটা কিভাবে ডিসপেন্স হচ্ছে, কি প্রোগ্রামিং ভেতরে রান করছে, দ্যাট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস, এটা কিন্তু আমরা কেউ জানতে পারি না। জাস্ট তার আমরা কিন্তু বাহ্যিক দিকটাকে ব্যবহার করি। তার শুধুমাত্র ইনপুট আউটপুটটাকে নিয়ে কিন্তু আমরা বেশি বদার্ড, কিন্তু আমরা তার ইমপ্লিমেন্টেশন ডিটেলস নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তা ভাবনা করি না, বা আমরা জানতেও পারি না বা জানতে চাইও না। ওকে, দ্যাট ইজ আ অ্যাবস্ট্রাকশন। তোমার যে আই কার্ডটা আছে তোমার কলেজের, সেই আই কার্ডে শুধুমাত্র আমাদের নাম, ব্লাড গ্রুপ, হয়তো ডিপার্টমেন্ট বা কোন কলেজের নাম, বা রোল নাম্বার, এই যা ফোন নাম্বার, এই কয়েকটা ডিটেলস, হয়তো দু একটা কম বেশি থাকে। কিন্তু তুমি যখন অ্যাডমিশন নিয়েছিলে তোমার জেক্সপো দিয়ে বা হয়তো মাধ্যমিক পাস করে বা এইচএস পাস করে, তখন তুমি তো আরো অনেক ডিটেলস প্রোভাইড করেছিলে তোমার কলেজকে। তো সেখানে কি তোমার কোনো ডিটেলস, আর বাকি ডিটেলস গুলো তাহলে কোথায় গেল? সেটা সেটা কেন ডিসপ্লে হচ্ছে না তোমার আই কার্ডে? তোমার যে ব্লাড গ্রুপ ও পজিটিভ, তার কোনো ইমপ্লিমেন্টেশন ডিটেলস আছে যে তোমার তোমার যে রিপোর্টটা ও পজিটিভ, তোমার ব্লাড গ্রুপ, তার কি রিপোর্টটা কি ওই আই কার্ডের সঙ্গে স্টেপল করা থাকে নাকি? দ্যাট ইজ আ ইমপ্লিমেন্টেশন ডিটেলস। অর্থাৎ শুধুমাত্র আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ প্রোভাইড করছে, কিন্তু ভেতরে কিভাবে কি হচ্ছে না তার যে ইমপ্লিমেন্টেশন কিন্তু কোনোভাবেই কিন্তু আমাকে প্রোভাইড করছে না। দ্যাট ইজ কল অ্যাবস্ট্রাকশন। ওকে, তাহলে এই অ্যাবস্ট্রাকশন আছে বলেই কিন্তু আমরা ডেটাগুলোকে হাইড করতে পারছি, আর এই অ্যাবস্ট্রাকশন কিন্তু আমাকে ডেটা হাইডিং প্রপার্টিটাকে কিন্তু আমাকে প্রোভাইড করে। সো আমরা জাভা বা সি প্লাস প্লাস দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সিকিউর কোড বা সিকিউর প্রোগ্রামিং করতে পারি। ওকে, তো ফাংশন কিন্তু আমাকে অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করছে, সে কিন্তু আমাকে ইমপ্লিমেন্টেশন ডিটেলস কিন্তু আমাকে প্রোভাইড করছে না, জাস্ট আমাকে ইনপুট আউটপুট কিভাবে নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা আমাকে বলছে। ওকে, নাম্বার 5, টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্টিং অ্যান্ড ডিবাগিং, আমরা সবাই প্রোগ্রাম করি, প্রোগ্রাম করে ফার্স্ট কিন্তু আমরা টেস্টিং করি।
টেস্টিংটা করি কেন? যাতে আমার প্রোগ্রামটা সঠিকভাবে আমাকে আউটপুটটা প্রোভাইড করছে কিনা। আর এই টেস্টিং বা ডিবাগিং কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট একটা ফেজ। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো ফেজ আছে, দ্যাট ইজ দ্য লাইফ সাইকেল অফ আ সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, যাকে এসডিএলসি বলা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তোমরা পরের সেমিস্টারে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বে তখন সেখানে গিয়ে তোমাদেরকে এসডিএলসি পড়তে হবে। তো সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে টেস্টিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ফেজ, যেখানে আমরা দেখি যে আমার সফটওয়্যারটা আমাকে এক্সপেক্টেড আউটপুট প্রোভাইড করছে কিনা আমার ইনপুট কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। তো একটা প্রোগ্রামকে যখন আমরা রান করাই, তাহলে আলটিমেট কিন্তু আমরা টেস্ট করছি। তো সেই টেস্ট করার সময় আমরা কিন্তু কিছু পসিবল ইনপুট কম্বিনেশন আমরা দিচ্ছি। তারপর ধরুন আমি হয়তো একটা ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার একটা প্রোগ্রাম করেছি, এটা ধরুন আমার ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। এবার আমি কোডটাকে লেখার পর আমি কি করি, আমরা কোনো কম্পাইলার দিয়ে আমরা কোডটাকে রান করাই। রান করে হয়তো আমাকে ফার্স্টে চাইছে আমাকে এন্টার দ্য নাম্বার, আমি সেখানে হয়তো একটা নাম্বারকে এন্টার করি, হয়তো 5। তার রেসপেক্ট আমাকে দেখায় যে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120। তার মানে কিন্তু টেস্ট করছি। যদি 5 ইনপুটটা দেওয়ার পর যদি আমাকে 126 দেখাতো, তাহলে কিন্তু আমার টেস্টিংটা, তার মানে এখানে টেস্টিং আমি সঠিকভাবে করতে পারছি না, বা আমার প্রোগ্রামের মধ্যে কোনো এরার্স আছে বা লজিক্যাল কোনো মিস্টেক আছে। তাহলে এই যে আমি 5 দিয়ে 120 পাবো, এই যে আমি 6 দিলে 720 পাবো আমার ফ্যাক্টোরিয়াল ভ্যালু, বা যদি আমি 3 দিই, 3 দিলে হয়তো আমরা 6 পাবো ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তাহলে এই যে 3 6, বা এই যে 6, এই যে তোমার 6 ইনপুট দিয়ে 720 পাচ্ছি, এই যে 5 ইনপুট দিয়ে 120 পাচ্ছি, তো এগুলোকে বলা হয় ডিফারেন্ট টেস্ট কেস। এগুলোকে বলা হয় ডিফারেন্ট টেস্ট কেস। আর এই অনেকগুলো টেস্ট কেসকে নিয়ে, মাল্টিপল টেস্ট কেস নিয়ে তৈরি হয় একটা টেস্ট সুইট। এটা যখন তোমরা কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন তোমরা অ্যাজ আ টেস্টার যখন কাজ করবে, তখন এই টার্মগুলো তোমাকে জানতে হবে, বা যখন তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন পড়বে তখন তোমাকে কিন্তু এই টার্মগুলো তোমাকে জানতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ইনপুট কম্বিনেশন হচ্ছে আমাদের টেস্ট কেস, আর মাল্টিপল টেস্ট কেসকে নিয়ে তৈরি হয় একটা টেস্ট সুইট। তো যারা টেস্টার কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে, তো তারা কিন্তু এই টেস্ট কেসগুলো তারা ডিজাইন করে। এই টেস্ট কেসগুলো যত পসিবল টেস্ট কেস হতে পারে একটা প্রবলেমের রেসপেক্টে, সেই প্রত্যেকটা টেস্ট কেস দিয়ে ওরা কিন্তু চেক করে যে প্রত্যেকটা টেস্ট কেস সাকসেসফুলি আমার এই ফ্যাক্টোরিয়াল যে মডিউলটা বা প্রোগ্রামটা আমাকে আউটপুটটা প্রোভাইড করছে কিনা। যদি কোনো টেস্ট কেস সঠিকভাবে আউটপুট প্রোভাইড না করে, তখন সে কিন্তু কনসাল্ট করে টেস্টার ডেভেলপারের সাথে, যে এই কাজটা করছে না, তো ডেভেলপারকে তখন চেক করতে বলা হয়। ডেভেলপার তখন কনসাল্ট করে যে ডিজাইন করেছে তোমার ওই প্রোডাক্টটাকে বা তোমার এই সফটওয়্যারটাকে, তার সঙ্গে কনসাল্ট করে যে এটা কোনো ডিজাইন কোনো প্রবলেম নেই তো, বা ডিজাইনে কোনো ফল্ট নেই তো। কারণ একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে গেলে ফার্স্টে ডিজাইন করতে হয়, তারপরে ডেভেলপমেন্টের জন্য কোডিং করতে হয়। তাহলে ডিজাইন, কোডিং, তারপরে হচ্ছে টেস্টিং, তারপরে কিন্তু টেস্টিং ফেজটা পারফর্ম হয়। ওকে, অতএব টেস্টিং বা ডিবাগিংটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়, কারণ তুমি একটা ক্যালকুলেটর সফটওয়্যার ডেভেলপ করেছো। এবার তুমি সমস্ত টেস্ট করতে গিয়ে দেখছো যে তোমার সেখানে হয়তো মাল্টিপ্লিকেশনের কাজটা সঠিকভাবে হচ্ছে না। তো তোমার তো মাল্টিপ্লিকেশন কাজটা করার জন্য তোমার তো একটা ফাংশন লেখা আছে। তো তুমি নিশ্চয়ই টোটাল প্রোগ্রামটাকে তুমি নিশ্চয়ই চেক করতে যাবে না যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে না কেন, চেক করার জন্য। কারণ তুমি জানো যে মাল্টিপ্লিকেশন কাজটা তোমার স্পেসিফিক একটা মডিউল দিয়ে তুমি পারফর্ম করিয়েছো বা ফাংশন দিয়ে পারফর্ম করিয়েছো, তার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা মাল্টি বলে তোমার একটা ফাংশন আছে। তখন তুমি কিন্তু স্পেসিফিক্যালি সেই ফাংশনের কাছে গিয়ে চেক করবে যে তোমার ওই মাল্টি ফাংশনটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা। তাহলে আমরা খুব সহজে আমরা টেস্ট করতে পারি। আর খুব সহজে আমরা টেস্ট করতে পারি শুধু প্রত্যেকটা ফাংশনকে, ঠিকই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুব সহজে ডিবাগ করতে পারি, মানে যদি হয়তো কোনো একটা প্রবলেম আমার থেকে থাকে, তো সেই প্রবলেমটাকে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আমরা খুঁজে বের করতে পারি যে আমার সেই প্রবলেমটা বা সেই বাগটা কোথায় আছে, কোন লাইনে আমার সেই বাগটা আছে। তো এটা কিন্তু ফাংশন ব্যবহার করে যদি আমরা কোনো প্রোগ্রাম করি, তবে কিন্তু টেস্টিং বা ডিবাগিংটা আমাদের কাছে অনেকটা ইজিয়ার হয়ে যায়। ওকে, তাহলে এই সমস্ত কিছু ফেসিলিটি আমাকে পাইথন ফাংশন প্রোভাইড করে। তার জন্য আমরা পাইথন ফাংশন দিয়ে আমরা কোনো কোড লেখার কথা ভাবছি, বা এটাই হচ্ছে আমাদের নিড ফর দ্য ফাংশন। আমাকে এই অ্যাডভান্টেজগুলো প্রোভাইড করছে মানেই তো তার জন্য আমাদের পাইথনের ফাংশনের দরকার। আমাকে কোড ইউজিবিলিটি বাড়াতে হবে, আমাকে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আমাকে মডুলারিটি বাড়াতে হবে, আমাকে কোডের রিডেবিলিটি বাড়াতে হবে, আমাকে অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু টেস্টিং বা ডিবাগিং এর ক্ষেত্রে আমাকে কিছু সিম্পল বা ইজি ওয়েতে যাতে আমরা টেস্টিং বা ডিবাগিং করতে পারি, তারও কিন্তু ফেসিলিটি আমাকে প্রোভাইড করতে হবে। তবে একটা পাইথন, তবে কিন্তু আমরা পাইথনের ফাংশন ব্যবহার করবো। তাহলে এই ফেসিলিটিগুলো অ্যাকচুয়ালি আমাকে পাইথন ফাংশন আমাকে প্রোভাইড করে। এছাড়া আমরা আরো ডিফারেন্ট
ফাংশনের ফেসিলিটি কথা বলতে পারি, যেমন আমরা পাইথন ফাংশন দিয়ে আমরা রিকার্শনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। পরে আমরা রিকার্শন শিখবো, রিকার্শন আমাদের এখন ফাংশন শেখার পর রিকার্শন শিখবো। আমরা খুব সহজে কোডটাকে মেনটেন করতে পারি, দ্যাট ইজ আ মেনটেনেবিলিটি। তো আমি লাস্ট একটা অ্যাডভান্টেজ বলে আমি পাইথনের অ্যাডভান্টেজটাকে শেষ করবো, দ্যাট ইজ আ মেনটেনেবিলিটি। আমরা খুব সহজে পাইথনের কোডটাকে আমরা মেনটেন করতে পারি। তো সেই যে প্রপার্টিটাকে বলা হয়, বা সেই যে অ্যাডভান্টেজের যে ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টিটাকে আমরা বলছি মেনটেনেবিলিটি। ওকে, আমরা ইজিয়ার আমরা খুব সহজে আপডেট করতে পারি। আমরা কোনো পার্টিকুলার কোডের কোনো পার্টিকুলার পার্টসকে আমরা মডিফাই করতে পারি। তো আমি সেই পার্টসটাকে যদি মডিফাই করতে চাই, আমার কিন্তু আদার্স পার্টস অফ দ্য প্রোগ্রাম কিন্তু কোনোভাবে অ্যাফেক্টিং হয় না। আমি হয়তো অ্যাড যে মডিউলটা আছে সেখানে হয়তো আমি তাকে মডিফাই করছি, তো আমার তো অ্যাডটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট মডিউল। তাকে মডিফাই করলে নিশ্চয়ই আমার বাকি যে মডিউলগুলো আছে তার উপরে কোনোভাবে কোনো এফেক্ট পড়বে না। ওকে, দ্যাট ইজ আ মেনটেনেবিলিটি। আমরা খুব সহজে কিন্তু আমরা মেনটেন করতে পারি, ইজিয়ার টু আপডেট অ্যান্ড মডিফাই, তার জন্য তাকে আমরা বলছি মেনটেনেবিলিটি। ওকে, ইজিয়ার টু আপডেট অ্যান্ড মডিফাই। তা এই ছটা ফিচার মানে অ্যাডভান্টেজের কথা আমরা পাইথন ফাংশনের ক্ষেত্রে আমরা জেনে রাখবো। তো এবার কনসেপ্টে আসবো, কি করে একটা ফাংশনকে আমরা ডিফাইন করব। ওকে, কি করে একটা ফাংশনকে আমরা ডিফাইন করব, চলো। দ্যাট ইজ আ ফাংশন ডেফিনেশন। আমরা প্রথমে পাইথনে কি করে ফাংশন ডিফাইন করতে হয় সেটা শিখবো। তারপরে ফাংশন ডিফাইন করে আমরা সেই ফাংশনগুলোকে দিয়ে আমরা কোনো প্রোগ্রামিং করব, যেখানে হয়তো সেই ফাংশনগুলোকে আমরা কল করে আমরা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করব। দ্যাট ইজ আ ফাংশন ডেফিনেশন। প্রথমে আমরা ফাংশন ডেফিনেশন লেখা শিখবো। তো পাইথন ফাংশনকে ডিফাইন করার জন্য আমাকে একটা কিওয়ার্ডকে মেনশন করতে হয় বা স্পেসিফাই করতে হয় একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটার নাম হচ্ছে ডেফ কিওয়ার্ড। ডেফ ফর ডিফাইন। ওকে, আমাকে যে কিওয়ার্ডটা আমাকে ইউজ করতে হয় পাইথন ফাংশনকে ডিফাইন করার জন্য, কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ডেফ। ওকে, তো এই ডেফ কিওয়ার্ড ব্যবহার করে আমি কোনো পাইথনের ফাংশনকে আমরা ডিফাইন করতে পারবো। তার সিনট্যাক্সটা কি রকম না, পাইথন ফাংশনকে ডিফাইন করার জন্য তার সিনট্যাক্সটা হচ্ছে যে আমাকে প্রথমে ডেফ কিওয়ার্ডটা লিখতে হবে, মানে আমি একটা ফাংশনকে ডিফাইন করতে যাচ্ছি বলে ডেফ। দেন আমাকে একটা খুব ভালো সুন্দর মতন একটা ফাংশনের নাম দিতে হবে। আমি কেন ভালো বা সুন্দর মতন ফাংশনের নাম বললাম, আমি যদি হয়তো একটা অ্যাডিশন করতে চাই কোনো ফাংশনের হেল্প নিয়ে, তো আমি নিশ্চয়ই ফাংশনটার নাম নিশ্চয়ই আমি হ্যালো দেবো না। আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা করার জন্য আমার যে ফাংশন যে কাজটা করছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি নিশ্চয়ই ফাংশনের নামটা আমি অ্যাড দেবো কিংবা সাম দেবো। ওকে, আমি নিশ্চয়ই হ্যালো বলে ফাংশনের নামটা দেবো না। অতএব একটা সুন্দর ভালোভাবে একটা নাম দিতে হবে, দ্যাট ইজ আ ডেফ, তারপরে ফাংশনের নাম। এই ফাংশন নেমটা কিন্তু ইউজার ডিফাইন করবে, এটা কিন্তু ইউজার দেবে। তারপরে আমার ফাংশনটা কার উপরে কাজ করবে, দ্যাট ইজ আ প্যারামিটার। আমাকে এবার প্যারামিটারগুলোকে আমাকে স্পেসিফাই করতে হবে, যে আমার ফাংশন কোন প্যারামিটারসের উপরে কাজ করবে, কোন কোন ভ্যালুর উপরে কাজ করবে। আমাকে প্যারামিটার স্পেসিফাই করতে হবে। আমরা মোর দ্যান ওয়ান প্যারামিটার আমরা পাস করতে পারি, আমার সেখানে ডিফারেন্ট ভেরিয়েবল থাকতে পারে। ওকে, তারপরে একটা কোলন সিম্বল দিতে হবে, যেমন করে আমরা ইফের পরে কোলন দিই, যেমন করে ফরের পরে কোলন দিই, হোয়াইলের পরে কোলন দিই, একটা কোলন দেব। তারপর এই ফাংশনের আন্ডারে আমি যে কোডটাকে লিখতে চাইছি, দ্যাট ইজ আ কোড ব্লক, সেই কোডটাকে আমি এখানে লিখবো যে আমার ফাংশনটা কি কাজ করতে চাইছে, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য ফাংশন। ওকে, আমাকে ফাংশনটার বডিটা আমাকে লিখতে হবে, অবশ্য ইনডেন্টেশনটা মেনটেন করে। আমার যেহেতু ফাংশনের আন্ডারে আমরা কোড ব্লকটাকে রাখছি, অতএব আমাকে ফাংশনের ভিতরে আমাকে ট্যাব দিয়ে তারপরে কোড ব্লকটাকে লেখা স্টার্ট করতে হবে। আর এই ফাংশনটা আমাকে যদি কোনো ভ্যালুকে রিটার্ন করতে চায়, তখন সেক্ষেত্রে আমি যে রেজাল্ট আমাকে রিটার্ন করছে তার জন্য একটা রিটার্ন স্টেটমেন্ট আমাকে ইউজ করতে হয়। রিটার্নটাও কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের সিতেও কাজে লাগে, রিটার্ন কিওয়ার্ড, আবার কিন্তু পাইথনেও কাজে লাগে। অতএব আমি যে রেজাল্ট আমাকে এই ফাংশনটা প্রোভাইড করবে বা আমাকে ব্যাক করবে, আমাকে কিন্তু সেই রেজাল্টটাকে আমাকে রিটার্ন করতে হবে, অতএব রিটার্ন রেজাল্ট। ওকে, তো এইভাবে আমরা পাইথনে কোনো ফাংশনকে আমরা ডিফাইন করব। তাহলে আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দেখাই যে আমার পাইথন ফাংশনটা আমি কিভাবে, আমার এটা কিভাবে একটা এক্সাম্পল দেখানো যায় এই সিনট্যাক্সটা ফলো করে। ধরুন আমি একটা অ্যাড ফাংশনকে ডিফাইন করব, আমার ফাংশনটার নাম হবে অ্যাড। তাহলে আমাকে তো ডেফ কিওয়ার্ডটা তো ব্যবহার করতেই হবে, আর আমার ফাংশনের নামটা হচ্ছে অ্যাড। ওকে, আমি ভাবছি যে আমার অ্যাড ফাংশনটা দুটো ভ্যালুর উপরে অ্যাডিশন করতে পারবে, তার জন্য আমি তোমার দুটো প্যারামিটার স্পেসিফাই করলাম, একটা এ একটা বি। তুমি এখানে এক্স ওয়াই নিতে পারো,
তুমি এখানে এম কমা এন নিতে পারো, তুমি এখানে নাম্বার ওয়ান কমা নাম্বার টু নিতে পারো, যা খুশি। তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি প্যারামিটার নেবে, তুমি কতগুলো নাম্বারের মধ্যে যোগ করবে তাও তোমার উপর ডিপেন্ড করবে। আমি এখানে 2 নাম্বারের মধ্যে যোগ করবো অ্যাড ফাংশনকে দিয়ে, যেটা কোলন দিলাম অ্যাজ পার দ্য সিনট্যাক্স। যে আমি এখানে তোমার কি লিখছি, রিটার্ন এ প্লাস বি। কারণ যে আমার অ্যাড ফাংশনকে কল করবে, তাকে অ্যাড ফাংশন কি করবে না, সে এ আর বি কে যোগ করে রিটার্ন করে দেবে। আর যে যখন অ্যাডকে তুমি যখন কল করবে, তখন অ্যাড কিন্তু তোমাকে বলে দিয়েছে যে আমাকে কল করতে গেলে তোমাকে দুটো ভ্যালু পাস করতে হবে। তুমি হয়তো অ্যাডকে কল করার সময় তুমি হয়তো 5 আর 6 পাস করেছো, তখন তোমাকে কিন্তু অ্যাড ফাংশন তোমাকে রিটার্ন করবে 11, তোমাকে জাস্ট থ্রো করবে 11। সেই 11টাকে তুমি ক্যাচ করে তুমি তোমার মতো করে কাজ করতে পারো। তাহলে এটা হচ্ছে আমার এই সিনট্যাক্সটা ফলো করে একটা ফাংশনকে আমি ডিফাইন করলাম, যার নাম হচ্ছে অ্যাড। আর অ্যাড ফাংশনটা আমার দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারে, আর তার জন্য সে আমাকে কিন্তু দেখো দেখো রিটার্ন করেছে এ প্লাস বি কে। তুমি হয়তো এটাকে একটু ভেঙে করতে পারতে, তুমি হয়তো এখানে সি ইকুয়ালস টু এ প্লাস বি করে তুমি তার পরের লাইনে লিখতে পারতে রিটার্ন সি, সেটাও ভ্যালিড। এটাও তুমি করতে পারতে, তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি এটাকে একবারে লিখবে রিটার্ন এ প্লাস বি, না তুমি রিটার্ন সি, সিটাকে একবার যোগ করে এ প্লাস বি কে যোগ করে সি এর মধ্যে রেখে তারপর তুমি সিটাকে রিটার্ন করবে। তো এরকম ভাবে আমরা কোনো ফাংশনকে ডিফাইন করতে পারি। আবার তোমার মনে হচ্ছে যে আমি এই সিনট্যাক্সটা ফলো করে যদি আমি একটা হয়তো একটা ফাংশনকে ডিফাইন করব, যে ফাংশনটা হয়তো আমার আহ, 3টে নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারবে, তখন তুমি ডিফাইন করো একই রকম ভাবে। তুমি তখন ফাংশনের নামটা হয়তো তুমি হয়তো বলতে আমি অ্যাড দেবো না, আমি সাম দেবো, তুমি সাম দাও। তুমি এখানে হয়তো ডাব্লু কমা এক্স কমা ওয়াই 3টে ভেরিয়েবল নাও, তুমি 3টে নাম্বারের মধ্যে যোগ করতে চাইছো। তুমি এখন হয়তো আরেকটা ভেরিয়েবল নাম হয়তো রেজাল্ট বলে, রেজাল্ট ইকুয়ালস টু ডাব্লু প্লাস এক্স প্লাস ওয়াই, 3টে নাম্বারের মধ্যে তুমি যোগ করলে, যোগ করার পর তুমি কি করছো, রিটার্ন রেজাল্ট, রিটার্ন রেজাল্ট। তো এটাও তোমার একটা ফাংশন ডেফিনেশন, যে তুমি সামটাকে ডিফাইন করছো, যে সামটা তোমার 3টে নাম্বারের মধ্যে যোগ করতে তোমাকে হেল্প করছে। ওকে, তো এরকম ভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কিন্তু ডিফাইন করতে পারি। এবার এই একটা কোনো একটা ফাংশনকে দিয়ে আমি একটা কমপ্লিট প্রোগ্রাম তোমাকে দেখাবো, যে কি করে ফাংশনটাকে কল করব আমি আমার প্রোগ্রামে, বা আমরা একটা পুরো ফুল প্রোগ্রাম কিভাবে আমরা লিখবো এই ফাংশন কনসেপ্টটাকে ব্যবহার করে। তা আমি তোমাকে একটা প্রোগ্রাম দেখাবো, এখন কিন্তু তোমাকে ফাংশন দেখাচ্ছিলাম। আমি একটা প্রোগ্রাম লিখবো, ধরে নাও আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবো, তার জন্য একটা প্রোগ্রাম লিখবো বাই ইউজিং পাইথন, বা ইউজিং ফাংশন কনসেপ্ট অফ দ্য পাইথন। আমি প্রথমে তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। আমি ফাংশনটাকে তোমার ডিফাইন করছি ডেফ অ্যাড, তার দুটো প্যারামিটার, কারণ দুটো নাম্বারের মধ্যে আমরা যোগ করতে চাইছি, দুটো প্যারামিটার। আমি এখানে একটা এ প্যারামিটার নিচ্ছি, একটা বি প্যারামিটার নিচ্ছি। ওকে, একটা এ একটা হচ্ছে বি, দিয়ে কোলন দিলাম। আমি এখানে সি বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করেছি, যোগটা হয়ে এখন যোগফলটা সি এর মধ্যে স্টোর আছে। আমি এখন কি করছি, রিটার্ন সি। প্রথমে ফাংশনটাকে ডিফাইন করে রাখলাম, আমার ফাংশন ডেফিনেশন হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আমি এবারে আমার কোডটা, কিন্তু আমার কোডটার মধ্যে কিন্তু আমি আছি, আমি কিন্তু আবার কন্টিনিউ করছি আমার কোডটাকে। এবার দেখো, আমি এই ফাংশনটাকে কল করব। কল করার জন্য আমি রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে রেজাল্ট ইকুয়ালস টু, আমি তো এই ফাংশনটাকে ডাকবো, তাহলে ওর তো নাম ধরে আমাকে ডাকতে হবে। ওর নামটা কি, ওর নামটা হচ্ছে অ্যাড। আর অ্যাডকে ডাকার সময় কিন্তু অ্যাড বলেছে আমাকে ডাকলে তো হবে না, আমাকে ডাকলে কিন্তু দুটো ভ্যালু পাস করতে হবে, কারণ আমার দুটো প্যারামিটার আছে। তখন হয়তো অ্যাডকে ডাকার সময় তুমি হয়তো 5 আর 2 তুমি পাস করলে। তাহলে এখন যখনই ফাংশন কল পেলো, তখন কিন্তু পাইথন ইন্টারপ্রিটার কিন্তু জাম্প করবে এই ফাংশনের কাছে, গিয়ে 5টাকে গিয়ে স্টোর করবে কার মধ্যে, এর মধ্যে স্টোর হবে 5। আর এই 2 কিন্তু গিয়ে স্টোর হবে তোমার বি এর মধ্যে। যে এখন দেখো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে 5 প্লাস 2 করে এখন সিটা কিন্তু ভ্যালু হয়ে গেল 7। যে রিটার্ন সি করছে, তোমার কিন্তু 7টা রিটার্ন করলো, তোমার কিন্তু সিটা 7টাকে তোমার কিন্তু থ্রো করে দিল। সেই 7টাকে তুমি ক্যাচ করার জন্য তুমি রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছো। অতএব এই অ্যাড 5, 2 এর জায়গা কিন্তু এখন 7 দিয়ে রিপ্লেস হয়ে গেল। সেই 7টা এখন কার মধ্যে স্টোর হয়েছে, রেজাল্টের মধ্যে স্টোর হয়েছে। তুমি যখন রেজাল্ট পেয়ে গেলে, তুমি তখন কি করছো, প্রিন্ট করে দিচ্ছ রেজাল্টটাকে, প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট রেজাল্ট। তাহলে তোমার এই এটা কিন্তু পুরো একটা কোড। তাহলে এই কোডটাকে যদি তুমি রান করো, তাহলে তোমাকে আউটপুট দেখাবে, তুমি 5 আর 2 পাস করে তোমাকে জাস্ট আউটপুট দেখাবে এখানে 7। এটা তোমার প্রোগ্রামটার আউটপুট। তাহলে আমি অ্যাডিশন করতে পারি নর্মালি, কিন্তু আমি এখানে তোমাকে ফাংশন দিয়ে দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করা দেখালাম কেন, না কি করে ফাংশনকে ডিফাইন করতে হয়। তাহলে এই পোর্শনটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, এই লাইনটা হচ্ছে ফাংশন কল। আর ফাংশন কল করলে আমাকে ফাংশন কোনো না কোনো ভ্যালুকে রিটার্ন করবে, বা রেজাল্টকে রিটার্ন করবে। তাকে ক্যাচ করতে আমি আর একটা থার্ড ভেরিয়েবল নিচ্ছি, যার নাম হচ্ছে রেজাল্ট।
আমি রেজাল্টের মধ্যে আমাকে অ্যাড ফাংশন যা থ্রো করলো তাকে আমি ক্যাচ করলাম, ক্যাচ করে আমি প্রিন্ট ফাংশনের থ্রু দিয়ে রেজাল্টটাকে ডিসপ্লে করে দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু আমার পাইথন প্রোগ্রাম অ্যাডিশন করছে ঠিকই, সে কিন্তু অ্যাডটা কিন্তু নিজে করছে না, সে কিন্তু অ্যাডটা করিয়ে নিচ্ছে একজন পার্সনকে দিয়ে বা একজন ফাংশনকে দিয়ে, তার নাম হচ্ছে অ্যাড। এবার তুমি যদি ভাবো যে আমি এই প্রোগ্রামের মধ্যে আরো 3বার অ্যাড করব, তুমি আবার একটা ভেরিয়েবল নাও এক্স ইকুয়ালস টু, তুমি আবার অ্যাডকে কল করো এক্স ইকুয়ালস টু অ্যাড, তুমি হয়তো 10,12 দিয়ে কল করেছো অ্যাডকে, তাহলে অ্যাডটা তোমাকে এখন 10 আর 12, এ আর বি এর মধ্যে তখন 10 আর 12 ঢুকছে। সি ইজ ইকুয়াল টু 10 + 12, রিটার্ন 22, তোমাকে এখন রিটার্ন করছে 22, সেই 22টাকে তুমি কার মধ্যে স্টোর করেছো, এক্স এর মধ্যে, তুমি এখন এক্সটাকে প্রিন্ট করে দাও, প্রিন্ট এক্স। তুমি চাইছো তুমি আবার অ্যাডিশন করবে, এক ওয়াই ইজ ইকুয়াল টু, তুমি হয়তো অন্য কিছু নম্বরের মধ্যে অ্যাডিশন করবে, তুমি হয়তো 550 আর ধরে নাও হয়তো 650-এর মধ্যে অ্যাডিশন করবে, পাস করলে অ্যাজ এ প্যারামিটার। তুমি এখানে এবার তোমাকে যা রিটার্ন করলো অ্যাড ফাংশন যোগ করার পর, তুমি এখন ওয়াইটাকে প্রিন্ট করে ডিসপ্লে করে দাও। তাহলে আমি তো এই সেম কোডকে দেখো বারবার তো রিইউজ করছি, আমি এখানে কল করার সময় তো এই কোডটা তো ইউজ হচ্ছে, আবার দেখো এখানে যখন কল করছি দেখো আমার তো এই সেম কোডটা তো ইউজ হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কোড রিউজেবিলিটি। এটা কিন্তু পাইথন ফাংশন আমাকে প্রোভাইড করছে, তাহলে আমি একই কোড লিখে, একটাই কোড লিখেছি অ্যাড করার জন্য, আমি যতবার খুশি কিন্তু অ্যাড করতে পারছি এই সেম ফাংশনটাকে ব্যবহার করে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা পাইথনের একটা কমপ্লিট প্রোগ্রাম, যেখানে আমি ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় পাইথনে দেখিয়েছি, আর কি করে পাইথনের ফাংশনগুলোকে কল করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়েছি। তো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কি করে ফাংশন ডিফাইন করতে হয়, কি করে কল করতে হয় পাইথন ফাংশনকে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আমরা। বাকিরা সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত? তাহলে এই পর্যন্ত আমাদের কি খুব কঠিন লেগেছে কি করে পাইথন ফাংশন নিয়ে কাজ করতে হয়? খুব কঠিন লেগেছে না সহজ লেগেছে এই পর্যন্ত? ইজি আছে, বেশ। আপাতত ইজি লাগছে, এটা খুব ভালো অ্যান্সার, কিন্তু আপাতত ইজি লাগছে, মানে সব দিক বাঁচিয়ে কথা বলা, ঠিক আছে। ওকে, ভেরি গুড। চলো এরপরে আমি এই পাইথন ফাংশন দিয়ে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাবো। আমরা আস্তে আস্তে এবার পাইথন ফাংশনের তো আছি, পাইথন ফাংশন পড়বো, এবার আমি যে প্যারামিটার নিয়ে কাজ করছি, ডিফারেন্ট টাইপের প্যারামিটার আছে, সেগুলো সম্বন্ধে জানবো আস্তে আস্তে। তো আমি তোমাকে আরেকটা ফাংশনের এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নাও আমি একটা ফাংশনকে ডিফাইন করছি যার নাম হচ্ছে, আমি তো ফার্স্ট আমাকে ডেপ কিওয়ার্ডটা তো দিতেই হবে, আর ফাংশনটার নাম দিয়েছি তোমার ডিফারেন্স, ডিআইএফএফ, তার দুটো প্যারামিটার এক্স কমা ওয়াই কোলন। ওকে, আমি ডিফারেন্ট বলে ফাংশনের নাম দিয়েছি, আমি এক্স আর ওয়াই দুটো প্যারামিটার ডিফাইন করেছি, আমি এখানে ধরে নাও হয়তো আর ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, ডিফারেন্স তো মানে আমাকে ডিফারেন্সটা দেখাবে এক্স আর ওয়াই এর মধ্যে, দিয়ে আবার দেখো কি করেছি, আরটাকে রিটার্ন করেছি। তুমি একবারও লিখতে পারতে এক্স মাইনাস ওয়াই, রিটার্ন এক্স মাইনাস ওয়াই লিখতে পারতে, তা তো কোনো সমস্যা হতো না। আমি দেখো এখানে ডিফারেন্সটা রিটার্ন করে দিয়েছি, আরটাকে রিটার্ন করে দিয়েছি, আমি এটা প্রোগ্রাম লিখছি কিন্তু। এবার আমার প্রোগ্রামে ধরো নাও এ ইকুয়ালস টু আছে 20, আমার প্রোগ্রামে বি একটা ভেরিয়েবল, তার মধ্যে ভ্যালু আছে তোমার ধরে নাও 10, আমি এবার লিখেছি, কল করেছি ধরো নাও ওয়াই, ওয়াই নয় রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিই, রেজাল্ট ইকুয়ালস টু ডিফারেন্ট, এবার আমি কল করবো ফাংশনটাকে, ফাংশনের নাম কি, ডিফ, ডিআইএফএফ। আমি এবার দেখো কল করছি, কল করার সময় পাস করছি এ আর বি। ওকে, তাহলে এ আর বি পাস করা মানেই তো 20 আর 10 পাস করা, এর মধ্যে 20 আছে আর বি এর মধ্যে তোমার তো 10 আছে, তাহলে কিন্তু এখন এটা গিয়ে কপি হবে কার মধ্যে, এক্স এর মধ্যে, আর বি এর ভ্যালু কি কপি হবে কার মধ্যে, ওয়াই এর মধ্যে। ওকে, তাহলে এক্সটা হয়ে গেল 20 আর ওয়াইটা হয়ে গেল 10, অতএব আর ইজ ইকুয়াল টু 20 মাইনাস 10, তার মানে আটটা কত, 10, রিটার্ন 10, তাহলে সেই 10টা কার মধ্যে স্টোর হবে, রেজাল্টের মধ্যে স্টোর হবে। তুমি এখন কি করছো, তুমি এখন রেজাল্টটাকে প্রিন্ট করে দিচ্ছ, প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট রেজাল্ট। ওকে, এটা একটা প্রোগ্রাম হয়ে গেল, এটা আমার এক্সাম্পল নাম্বার 2। আমরা দুটো নাম্বারের মধ্যে আমরা ডিফারেন্স বের করা শিখলাম এই সেম কোড দিয়ে, তাই না? দুটো নাম্বারের মধ্যে আমরা ডিফারেন্স বের করা শিখলাম, ঠিক আছে, বোঝা গেছে সবার? তো আমরা এইভাবে কিন্তু ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এবার এই যে আমি ফাংশনটাকে যখন ডিফাইন করছি, ডিফাইন করার সময় দেখো ফার্স্টে লিখছি ডেফ, তারপরে ডিফারেন্স, ফাংশনের নাম দিয়েছি, তারপরে তোমার লিখেছি এক্স কমা ওয়াই,
ঠিক আছে, এক্স কমা ওয়াই, তারপরে কোলন দিয়েছি, তাই না, কোলন দিয়েছি। তাহলে এই পোর্শনটাকে বলা হয় ফাংশন হেডার, এই পোর্শনটাকে বলা হয় ফাংশন হেডার। ওকে, ফাংশন হেডার। আমরা যখন ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করি তখন সবাই জানো যে তার একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, তাই না। হেডারটা হচ্ছে একবারে টপে লেখা হয় ওয়ার্ড ফাইলে, আর ফুটারটা হচ্ছে তোমার একবারে বটমে লেখা হয় ফুটারটা। এটা হচ্ছে ফাংশন হেডার। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখো এর মধ্যে কিছু কোড লিখেছি, তাহলে এই কোডটাকে বলা হয় ফাংশন বডি, তাই না, এই কোডটাকে বলা হয় ফাংশন বডি। তাহলে ফাংশন হেডার আর ফাংশন বডিকে নিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয় আমার একটা ফাংশন ডেফিনেশন, ঠিক আছে, এটাকে নিয়ে তৈরি হয় একটা ফাংশন ডেফিনেশন। এবার তোমাকে আমি আরেকটা ফাংশনের এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, আমরা আগে যা কিছু কনসেপ্ট শিখে এসেছি, লুপের কনসেপ্ট, হোয়াইল লুপ, ফর লুপ, সমস্ত কনসেপ্টগুলো কিন্তু আমি ফাংশনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তার থেকেই একটা কোর্স, ছোট্ট একটা মানে আমি এক্সাম্পল তোমাকে দেখাবো এক্সাম্পল 3তে গিয়ে। কিরকম এক্সাম্পল না, ধরে নেওয়া যাক আমার কাছে একটা ফাংশন আছে, ফাংশনটার ডিফাইন করছি, ফাংশনটার নাম লিখেছি এফইউএনসি ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, তারপরে হচ্ছে কোলন। ফাংশন ডিফাইন করতে গেলে যে সবসময় যে আমাকে প্যারামিটার দিতেই হবে তার কোনো মানে নেই। প্যারামিটারটা হচ্ছে অপশনাল, আমি দিতেও পারি আবার নাও দিতে পারি। যদি আমার প্যারামিটার না লাগে আমি দেবো না। আমি ধরুন এখানে চাইছি যে ফাংশন সি এর মধ্যে আমি একটা মেসেজকে আমি 4 বার ডিসপ্লে করব, তার জন্য একটা ফর লুপ লিখছি। ফর লুপ আমরা সবাই শিখে এসেছি যে ফর আই ইন রেঞ্জ, ওকে, আই ইন রেঞ্জ, আমি এখানে তোমার লিখছি 4 কোলন দিয়ে, তার মধ্যে তোমার দেখো তার আন্ডারে আবার লিখবো, ফরের আন্ডারে তোমার লিখছি প্রিন্ট, প্রিন্ট দিয়ে এখানে তোমার লিখছি হয়তো যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা মেসেজকে ডিসপ্লে করছি, ধরো নাও হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি এবার আমার কিন্তু ফাংশনটা ডিফাইন করা হয়ে গেল। তাহলে ফাংশনের মধ্যে কি আছে, একটা ফর লুপ আছে, সেই ফরের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করেছি। তো আমার তো এই ফরটা তো 4 বার ঘুরবে, তাহলে ফর আই ইন রেঞ্জ 4 মানে হচ্ছে আমার 0 থেকে 3 পর্যন্ত ঘুরবে ফরটা, তাই তো। তাহলে আমার এখানে তো আমার দেখো হ্যালো ওয়ার্ল্ডটা তোমার দেখো আমার মোট 4 বার ডিসপ্লে করবে। আমার কিন্তু ফাংশনটা কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। আমি এবার আমার প্রোগ্রামে ফাংশনটাকে কল করবো। আমি দেখো সেম ইনডেন্টেশন লেভেলে এসে আমি কল করছি ফাংশনটাকে এফ ইউ এন সি ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, আমার প্রোগ্রাম কিন্তু শেষ। তাহলে এখন যদি কোডটাকে যদি আমরা রান করি, কোডটাকে রান করলে আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমাকে 4 বার দেখাবে, দেখাবে না, তাই তো সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমাকে 4 বার দেখাচ্ছে। মানে আমি তোমাকে দেখালাম যে আমার মানে আমরা ফাংশনের মধ্যেও আমরা কোনো লুপ ব্যবহার করতে পারি, বা আমরা যখন যেমন রিকোয়ারমেন্ট আমি সবকিছু কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। তো এই কাজটা আমরা করতে পারি। এবার তুমি আমাকে বলো, যদি আমি এখানে ফাংশন সিটাকে যদি আমি এখানে আরেকবার কল করতাম তাহলে কি হতো। আমি যদি এখানে আরেকবার কল করতাম ফাংশন সিটাকে, তাহলে কি হতো, তাহলে আমাকে আরো 4 বার আমাকে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতো, তাই না, আমাকে আরো 4 বার হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ফাংশন আমরা নিয়ে কাজ করতে পারি, এইভাবে আমরা ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই কনসেপ্টটা দেখার পর আমি তোমাকে ডিফারেন্ট টাইপের, এই যে আমরা তোমার যে প্যারামিটারের যে কথা আহ, বলছিলাম, প্যারামিটারের যে তোমার কথা বলছে, এবার তোমাদের মনে হতে পারে যে আপনি তো এখানে ভ্যালুগুলো তো দিয়ে দিচ্ছেন, তাহলে ভ্যালুগুলো একটা ইনপুট নিয়ে পাস করে দেখান দেখি কোনো ফাংশনের মধ্যে দিয়ে। না ধরুন আমি তোমাকে একটা বলেছি, ধরুন পরীক্ষায় একটা কোশ্চেন এসছে এরকম যে এক্সাম্পল একটা কোশ্চেন এসছে এরকম যে রাইট আ পাইথন প্রোগ্রাম, রাইট আ পাইথন প্রোগ্রাম টু অ্যাড two integers using function, okay, write a python program to add two integers using function। কিন্তু এখানে বলা আছে যে তুমি যে দুটো ইন্টিজারের মধ্যে তুমি অ্যাডিশন করবে তোমাকে সেই নাম্বার দুটো তোমাকে ইউজারের থেকে ইনপুট দিতে হবে। তো আমি এখানে এই প্রোগ্রামটাকে আমি একটু অন্যভাবে আমি তোমাকে দেখাচ্ছি, সেই ফাংশনের কনসেপ্টটি ব্যবহার করব কিন্তু প্রোগ্রামটাকে একটু অন্যরকম স্টাইলে আমি করব। একটু সবাই দেখো এটা বুঝতে পারছো কিনা প্রোগ্রামটা, আমি সেই ফাংশনের কনসেপ্টটি ব্যবহার করব।
তো আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার ফাংশনটাকে ফার্স্ট আমাকে ডিফাইন করে নেওয়া। আমি ডেফ কিওয়ার্ড ব্যবহার করলাম, ফাংশনটার নাম দিলাম টোটাল। তুমি সাম লিখতে পারো, কেউ অ্যাড লিখতে পারে, যার যেমন ইচ্ছে, কিন্তু আমার অ্যাডিশন করছি তো, আমার নামটা যেন সেরকমই হয় যাতে করে আমরা ফাংশনের নাম দেখে বুঝতে পারি যে আমার ফাংশনটা কি কাজ করছে। ঠিক আছে, তাহলে ডেফ টোটাল, আমার টু ইন্টিজার বলেছে, আমি এখানে তার দুটো প্যারামিটার নেবো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দিয়ে কোলন দেবো, ফাংশন ডিফাইন করছি। আমি এখানে রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট ইকুয়ালস টু এ প্লাস বি, যোগ করলাম। যোগ করার পর আমি সামটাকে আমি এখানেই ডিসপ্লে করে দিচ্ছি, বা আমি রেজাল্টটাকে আমি এখানেই ডিসপ্লে করে দিচ্ছি। প্রিন্ট সাম অফ টু নাম্বারস বা টু ইন্টিজার নাম্বারস কোলন ডবল কোট দেন কমা, যে আমি এখানে ডিসপ্লে করলাম রেজাল্টটাকে, করতে পারি। আমি এখানে রেজাল্টটাকে ডিসপ্লে করে দিলাম। আমার কিন্তু ফাংশন ডিফাইন করা হয়ে গেছে, কিন্তু ফাংশনকে এবার তো কল করতে হবে, কল না করলে তো ফাংশনটা ইনভোক হবে না বা এক্সিকিউট হবে না। কাউকে না কাউকে থাকতে হবে যে ফাংশনটাকে কল করবে, নাহলে কিন্তু এই ফাংশনটা কোনো কাজই করবে না, কিন্তু একটা ব্ল্যাক বক্সের মতন বসে আছে। যতক্ষণ না তুমি ওটাকে কল করবে টোটালটাকে, তখন তুমি ততক্ষণ মধ্যে কোনো কাজ করবে না। তো এটাকে কল করার জন্য আমি এবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করছি। আমি ধরুন একটা এ বলে একটা এ নাম না দিয়ে আমি ধরুন হয়তো এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এক্স ইকুয়ালস টু, আমি ইনপুট নেবো ইউজার থেকে, ইন্ট অফ ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওকে, আমি এভাবে তোমার ইনপুট নিচ্ছি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, দুটো ব্র্যাকেট শেষ করলাম। তাহলে তুমি যখন ফার্স্ট নাম্বার দেবে সেটা তোমার কি এক্স এর মধ্যে স্টোর হবে। আমি একই রকম ভাবে ওয়াই ইজ ইকুয়াল টু ইন্ট অফ ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দুটো ব্র্যাকেট শেষ করলাম। তাহলে তুমি এখন, তোমাকে ফার্স্টে প্রম্পট করলো এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তুমি হয়তো একটা নাম্বার দিয়েছো 10, আর তোমাকে আবার প্রম্পট করেছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, তুমি হয়তো দিয়েছো 20, তা তোমার 10 গিয়ে স্টোর হয়েছে এক্স এর মধ্যে, আর তোমার 20 গিয়ে স্টোর হয়েছে ওয়াই এর মধ্যে। এবার তুমি ফাংশনটা কল করবে, কারণ কল না করলে কিন্তু ফাংশনটা এক্সিকিউট হবে না, বা পুরো কোডটা কিন্তু আমার এক্সিক বা ইনভোক, এটাকে ইনভোক বলা হয়, বা ইনভোক হবে না বা এক্সিকিউট হবে না। ওকে, তাহলে এখন দেখো আমি ফাংশনটা কল করছি, নাম কি ফাংশন টোটাল। আমি এখন দেখো, তাকে তো কল করলে তো হবে না, কারণ দুটো প্যারামিটার পাস করতে হবে। তো আমি এখানে এ বি দুটো প্যারামিটার আছে, আমি তখন কি করলাম, এক্স আর ওয়াই এর মধ্যে যেহেতু আমি ইনপুটটা নিয়েছি, আমি এক্স আর ওয়াইটাকে পাস করে দিলাম। তাহলে এখন এক্স এর মধ্যে তুমি যে ইনপুটটা নিয়েছো 10, সেই 10টা এখন এক্স এর মধ্যে আছে, সে কিন্তু এখন যখনই ফাংশন কল পেলো পাইথন ইন্টারপ্রিটার, তখন কিন্তু যখনই ফাংশন কল পেলো তখনই কিন্তু জাম্প করবে ফাংশনের কাছে। জাম্প করে কি হবে, এক্সটাকে গিয়ে অ্যাসাইন করবে এ এর মধ্যে এক্স এর ভ্যালুকে, আর ওয়াইটাকে কি অ্যাসাইন করবে বি এর মধ্যে। তাহলে এক্স এর মধ্যে আমি ধরলাম তুমি 10 দিয়েছো, আর ওয়াই এর মধ্যে ধরলাম তুমি 20 নিয়েছো। তাহলে এখন 10 20 অ্যাসাইন হয়ে গেছে এ বির মধ্যে, রেজাল্ট ইকুয়ালস টু 10 প্লাস 20 30, প্রিন্ট সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু 30। যখনই এই কোডটা যখন এক্সিকিউট হয়ে গেল, তারপরে কিন্তু কন্ট্রোলটা কিন্তু ব্যাক করে চলে আসলো পাইথন এই ফাংশন কলের পরের লাইনে। এখানে দেখা যাচ্ছে আর কোনো লাইন আমার নেই। তাহলে আমার কোডটাকে যদি আমি এখন রান করি, এই কোডটা যদি তোমার রান করা হয়, তাহলে আমাকে ফার্স্টেই আমাকে আউটপুটে আমাকে প্রম্পট করবে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার এগেনস্ট আমি ইনপুট দিয়েছি 10, তারপর আমাকে আবার প্রম্পট করছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আমি সেখানে ইনপুট দিয়েছি হয়তো 20। এবার আমার ফাংশনটা এক্সিকিউট করেছে, দেন আমাকে ফাংশনের মধ্যে তোমার যে প্রিন্ট ফাংশনটা কাছে, যে সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু, আমাকে দেখাচ্ছে 30, সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু আমাকে দেখাচ্ছে 30। ঠিক আছে, এটা বুঝতে পারলাম এই প্রোগ্রামটা সবাই, যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমি ফাংশনটাকে কল করেছি। এটা বুঝতে পেরেছি সবাই। আমার কিন্তু ফাংশন কিন্তু কিছু রিটার্ন করেনি এখানে, আমি ওখানেই প্রিন্ট করে দিয়েছি, কারণ রিটার্ন করলে আমার মেন প্রোগ্রাম থেকে তাকে আমি ক্যাচ করেছিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে ক্যাচ করতাম, দিয়ে তাকে আমি মেন প্রোগ্রাম থেকে ডিসপ্লে করতাম। তাহলে আমার ফাংশন যদি এখন ডিসপ্লে করে দেয়, অসুবিধা কিছু নেই, আমার তো ডিসপ্লে করা নেই দরকার, সে ফাংশন করুক বা আমার মেন প্রোগ্রামটা করুক, যে হোক করলেই তো হবে। ওকে, তাহলে আমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করেছি, যেখানে আমার ফাংশন অপারেশন করছে, ফাংশনই আবার ডিসপ্লে করছে। এখানে মেন ফাংশন শুধুমাত্র আমার যে মেন প্রোগ্রাম, সে শুধুমাত্র ইনপুটটা নিয়ে ফাংশনটাকে ইনভোক করে দিচ্ছে বা কল করে দিচ্ছে, আর কিন্তু কোনো কাজ করছে না আমার মেন প্রোগ্রাম। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম এই কোডটা সবাই বুঝতে পেরেছে? হুম।
এবার আমাকে তোমরা বলবে যে আমি একটা কোড লিখবো, সেই কোডটার আউটপুট কি হবে, সেই আউটপুটটা তোমরা বলবে। ওকে, যে কনসিডার দ্য ফলোয়িং ফ্র্যাগমেন্ট অফ কোড, কনসিডার দ্য কোড, কনসিডার দ্য পাইথন কোড, এই কোডটার আউটপুট কি হবে তোমরা বলবে। আমি একটা কোড লিখেছি এরকম, যে ডেফ ফান, যে ব্র্যাকেটের মধ্যে আই কোলন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আই, হ্যালো ওয়ার্ল্ড আই দিয়ে আমার কিন্তু ফাংশনটা শেষ হয়ে গেছে। আমি এবার লিখেছি জে ইকুয়ালস টু 10, এবার ফাংশনটা কল করেছি এফ ইউ এন, এটা কিন্তু ফাংশনটার নাম এফ ইউ এন, হ্যাঁ, এটাকে ফর ভাববে না কিন্তু, এটা কিন্তু এফ ইউ এন, ফান দিয়ে ব্র্যাকেটের মধ্যে পাস করেছি জে। এই হচ্ছে আমার প্রোগ্রাম। বলো তো প্রোগ্রামটা আউটপুট কি হবে? বলো, সবাই সবাই ট্রাই করো। ও একটা অ্যান্সার দিয়েছে যে হ্যালো ওয়ার্ল্ড 10 আসবে কি, বাকিটা অ্যান্সার তো যেভাবে ফাংশন দিয়ে আমরা কাজ করি সেভাবেই বলো। আমার তো কিছু কঠিন প্রোগ্রাম নয়, এটা সিম্পল একটা কোড। বেশ, বাকিটা শুনি, বাকিদের শুনি কি আসবে। বাকিদের থেকে কোনো অ্যান্সার পাবো না এটার জন্য, এই সিম্পল প্রোগ্রামটার জন্য? আমরা এতক্ষণ ধরে ফাংশন তাহলে কি শিখলাম? হ্যালো ওয়ার্ল্ড 10, হ্যালো ওয়ার্ল্ড 10, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড 10টা কিভাবে আসছে কেউ একটু এক্সপ্লেন করতে পারবে? হ্যালো ওয়ার্ল্ড 10 আসবে কেন, ওয়াই? হ্যাঁ, হুম, চলে যাবে, বেশ, বেশ, হুম, হ্যালো ওয়ার্ল্ড 10, তাহলে এখানে আই জায়গা তোমার যে ভ্যালুটা কপি হবে, ঠিক আছে, ঠিকই বলেছো, ঠিকই আছে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড 10। এবার আহ, এটাকে যদি আমি একটু সি এর কথাতে যদি একটু আসি, সি প্রোগ্রামিং এ যদি কথাতে আসি, যে তার মানে এখানে দেখো তোমরা দুটো প্যারামিটার দেখতে পাচ্ছ। একটা ফাংশনটাকে ডিফাইন করার সময় ব্যবহার করেছি আই, আর একবার ফাংশনটাকে কল করার সময় ব্যবহার করেছি জে, তাই তো? দুটো কিন্তু প্যারামিটার। তো পাইথনে বা সিতে যাকে প্যারামিটার বলে তাকে আবার আরেকটা ভালো নামেও ডাকা যায়, সেই নামটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, সেই নামটা হচ্ছে আর্গুমেন্ট। তো যার নাম প্যারামিটার সেই হচ্ছে আর্গুমেন্ট। এটা কমন সেন্স, একটা এটা ঢুকিয়ে রাখো যে যাকে প্যারামিটার বলা হয় তাকেই আর্গুমেন্ট বলা হয় সিতে আর পাইথন। যদি কোথাও ভ্যারিয়েশন আসে সেটা আমি মেনশন করব। এবার আমরা দুটো জায়গাতে ফাংশনটা ডিফাইন করার সময় আই ব্যবহার করেছি, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ প্যারামিটার। আবার ফাংশন যখন কল করেছি দেখো, তখন দেখো জে ব্যবহার করেছি, জে পাস করেছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্যারামিটার। যদি এটা যদি সি এর কনটেক্সটে বলি, তাহলে ফাংশন কল করার সময়, এটা তো ফাংশন কল অ্যাকচুয়ালি, এটাকে তো ফাংশন কল বলা হয় না? যখন ফাংশন কল করছি তখন আমরা যে টাইপের প্যারামিটার পাস করি তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, অ্যাকচুয়াল প্যারামিটার। কেউ হয়তো বলতে পারে যে স্যার এটাকে অ্যাকচুয়াল যদি আর্গুমেন্ট বলি, বলতে পারো। আর ফাংশন যখন ডিফাইন করা হয় তখন যে প্যারামিটারটাকে ব্যবহার করছি দেখো আইটাকে, এটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। আমি কিন্তু সি এর কনটেক্সটে তোমাকে কথাটা বললাম, এটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্টও কেউ বলতে পারে, যেহেতু আমি তোমাকে একটু আগেই বলেছি যে আমার প্যারামিটার আর আর্গুমেন্ট হচ্ছে অনেকটা সিমিলার সি এর কনটেক্সটে। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার কি আমরা জানতে পারলাম এই ফাংশনের কনসেপ্ট থেকে। কখন আমি একটা প্যারামিটারকে আমরা অ্যাকচুয়াল প্যারামিটার বলবো, না যখন আমি ফাংশনটা কল করছি, কল করার সময় আমি যে প্যারামিটার পাস করবো সেটা হতে পারে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কতগুলো খুশি আমি প্যারামিটার পাস করতে পারি।
ফাংশন কল করার সময় যে প্যারামিটার ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। আর ফাংশন যখন ডিফাইন করা হয় বা ডিউরিং দ্য ফাংশন ডেফিনেশন যে প্যারামিটার ব্যবহার করা হয় তাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। তো এইটুকু এখন জেনে রাখো। এটা কিন্তু আমাদের সি এর কনসেপ্ট, আমি সি এর কনটেক্সটে তখন কিন্তু কথাটা বললাম। পাইথন আমরা ডিফারেন্ট টাইপের আর্গুমেন্টের কথা পড়বো বা প্যারামিটারের কথা আমরা জানবো পাইথনের কনটেক্সটে বা পাইথন ফাংশন পড়তে গিয়ে। বেশ, এবার আমাকে আরেকটা ফাংশনে আমি তোমাকে কোড দেবো, সেই কোডটার আউটপুট তোমাকে বলতে হবে। ধরে নাও আমার এরকম একটা ফাংশন আছে, ডেফ FUN, তার প্যারামিটার হচ্ছে একটা প্যারামিটার হচ্ছে আই কোলন, এবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আই। এবার আমি ওই ফাংশনটাকে কল করেছি, ফান 5,5। এটা আমার একটা ফ্র্যাগমেন্ট অফ কোড। এই কোডটার আউটপুট কি হবে দেখি। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। এটার আউটপুট কি আসবে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন যে অ্যাকচুয়াল আর্গুমেন্টে কি দুটো প্যারামিটার থাকবে। ধরে নাও আছে, ধরে নাও দিয়েছি, তাহলে কি হবে? না, হ্যালো ওয়ার্ল্ড 5 দেখাবে না। আমার কোন কোডটা রানই করবে না, আমাকে দেখাবে একটা এরর মেসেজ দেখাবে, দ্যাট ইজ কল্ড টাইপ এরর। কি দেখাবে এরর? এটা কি নাম বললাম? টাইপ এরর। কেন? না, আমার ফাংশনটা একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে কাজ করতে পারে বা একটা আর্গুমেন্ট সে নিতে পারে। আর তুমি যখন কল করেছো ফাংশনটাকে, তুমি দুটো আর্গুমেন্ট পাস করেছো, দ্যাট ইজ কল টাইপ এরর। তোমাকে এরকম ভাবে তোমাকে দেখাবে টাইপ এররটা, যে ফান, ফান মানে ফান ফাংশন টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, ওয়ান আর্গুমেন্ট, আর তুমি দিয়েছো তাকে দুটো আর্গুমেন্ট, টু গিভেন। তোমাকে এরকম টাইপের একটা টাইপ এরর দেখাবে, তোমার কোডটা রান করবে না। তাহলে আমি কেন এটাকে এক্সাম্পলটা দিলাম, তাহলে একটা ফাংশন যখন ইনভোক হয়, একটা ফাংশন যখন কল হয়, তখন কল হওয়ার সময় কিন্তু অনেক কিছু চেক করে। প্রথমেই চেক করে যে এই ফাংশন নামের সাথে ডিফাইন করেছো তুমি যে নামে, আর তুমি যখন কল করছো যে নামে, দুটো নাম যেন সেম হয়, নেম টু নেম ফার্স্টে ম্যাচ করে। তারপরে ম্যাচ করে যে তুমি ফাংশনটা ডিফাইন করার সময় কতগুলো প্যারামিটার নিয়েছো, আর ফাংশনটা কল করার সময় তুমি কতগুলো প্যারামিটার নিয়েছো। তুমি এখানে একটা নিয়েছো, তুমি এখানে দুটো নিয়েছো। যদি ম্যাচ করে তবেই কিন্তু এই ফাংশনটা ইনভোক হবে বা কল হবে। আর যদি ম্যাচ না করে নাম্বার অফ প্যারামিটার্স, তখন তোমাকে দেখাবে একটা টাইপ এরর। ওকে, তাহলে ফাংশন কল করা অত ইজি ব্যাপার নয় যে আমি ফাংশন কল করে দিলাম, আমার কিন্তু নাম্বার অফ প্যারামিটার কিন্তু আমাকে ম্যাচ করাতে হবে, তবে কিন্তু সেই ফাংশনটা কল হবে। বুঝতে? হ্যাঁ, যদি আমার এখানে ফান আই কমা জে থাকতো, হ্যালো ওয়ার্ল্ড আই কমা জে করেছি, তখন পসিবল, তখন হতে পারতো, কোনো সমস্যা নেই, তখন হতে পারতো। হ্যাঁ, মানে আমি কল করব যতগুলো প্যারামিটার দিয়ে, আমাকে ডিফাইন করার সময় কি ততগুলো প্যারামিটারকে আমাকে ডিফাইন করতে হবে। তো আগে তো ডিফাইন করতে হয়, তারপর তো কল করতে হয়, তাই না? তাহলে আমি যখন ডিফাইন করব, তখন যতগুলো প্যারামিটার দিয়ে ডিফাইন করব, আমাকে কল করার সময় কি ততগুলো প্যারামিটার দিয়ে আমাকে পাস করতে হবে, কল করতে হবে।
ওকে, তার জন্য কিন্তু আমি কোডটাকে তোমাকে দিলাম, যাতে করে আমরা এটাকে বুঝতে পারি। আমি আর একটা এক্সাম্পল দেবো, যেটাকে তোমরা এক্সাম্পলটা দেখে তোমরা বলবে কি তার আউটপুটটা কি আসবে। ঠিক আছে, আউটপুটটা কি আসবে। নেক্সট এক্সাম্পল, আমার একটা ফাংশনকে আমি একই রকম ভাবে ডিফাইন করেছি, ডেফ ফাংশন আই। ধর এখানে প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড আই, আর এবার ফাংশনটাকে কল করছি এফইউএনসি, ফাংশনটার নাম। আমি একে কল করছি 5 + 2 × 3। বলো এটার আউটপুট কি আসবে। ভালো করে অবজার্ভ করো, ভালো করে অবজার্ভ করো, ভালো করে অবজার্ভ করো, দেখো বুঝতে পারবে, বুঝতে পারবে, কঠিন নয় কিন্তু। ভালো করে অবজার্ভ করে বল, দেখো বুঝতে পারবে, খুব সহজ কিন্তু। ও কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড। বলো একবার, বলো হ্যালো ওয়ার্ল্ড, কত বলেছো? 11, 11। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুম, হ্যাঁ, আমি আমি কোথাও কমা ব্যবহার করেছি, আমি কোথাও কমা কমা দিয়েছি কি, তবে তো ডিফারেন্সটা বোঝাবে, ডিফারেন্স প্যারামিটার, তাই না? তাহলে আমার তো এটা একটাই প্যারামিটার, 5 × 5 + 2 × 3, তাহলে এটা ফার্স্টে তো ইভ্যালুয়েট হবে। 6 + 5 মানে 11, দিয়ে ফাংশন অফ 11 কল হবে, তখন 11টা গিয়ে এর মধ্যে ঢুকবে, দিয়ে হ্যালো ওয়ার্ল্ড তোমাকে 11 দেখাবে। বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। তো এইভাবে কিন্তু ফাংশন দিয়ে আমরা কল করে আমরা কাজ করতে পারি। ওকে, এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তো যাই হোক, আমরা ফাংশনের বেসিক কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমি কেন ফাংশন পড়বো। আমাদের কিন্তু ফাংশন এখনো বাকি আছে অনেকটা, আজ কিন্তু আমাদের মানে ফার্স্ট ক্লাস ফাংশনের। তো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি, তাহলে ফাংশন আমরা তো লিখতে পারবো বা কল করতে পারবো আজ, মানে আজকে যা পড়েছি তার থেকে পারবো তো ফাংশন লেখা বা ফাংশন কল করা করতে পারবো। তো আমরা আগে যা কিছু প্রোগ্রাম করেছি সমস্ত প্রোগ্রামটাই আমরা এখন ফাংশনের মধ্যে দিয়ে নিয়ে আমরা করতে পারি, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, রিভার্স অফ এ নাম্বার করতেই পারি, বা ইউজিং ফাংশন আমরা করতেই পারবো খুব সহজে। ঠিক আছে, তো তোমরা ফাংশন দিয়ে দুটো প্রবলেম তোমরা ট্রাই করবে, ট্রাই করে যদি পসিবল হয় গ্রুপে পাঠাবে। নাম্বার ওয়ান, যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রিভার্স অফ আ নাম্বার বাই ইউজিং ফাংশন। একটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম, write a program to find the factorial of a number by using function। আরও তোমরা নিজেরা ট্রাই করতে পারো, আগে যতগুলো প্রোগ্রাম করে এসেছি সমস্ত প্রোগ্রামগুলো তোমরা কিন্তু মানে পাইথনের ফাংশন দিয়ে তোমরা ট্রাই করবে। তাহলে কিন্তু ফাংশনটা আমাদের যত বেশি আমরা রিভাইজ করবো বা যত বেশি রিভিশন করবো, তত কিন্তু ফাংশনের কনসেপ্টটা আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি নেক্সট দিন যেটা করাবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট, যেটা আমরা পাইথন ফাংশনে আমরা কল করে বা আমরা ব্যবহার করতে পারি ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টের কনসেপ্টটা আমি নেক্সট দিন আসবো, ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট। ওকে, তো তোমরা যে কোনো পাইথনের যে কোনো প্রোগ্রাম, যেগুলো আমরা ইউনিট 2 পর্যন্ত পড়তে গিয়ে যতগুলো প্রোগ্রাম করে এসেছি, অনেক প্রোগ্রাম করেছি, তো সেই সমস্ত প্রোগ্রামগুলো সব তোমরা পাইথন ফাংশন দিয়ে তোমরা ট্রাই করতে পারো। এমন কোনো মানে নেই যে পাইথন ফাংশন ব্যবহার করতে গেলে আমাকে প্যারামিটার নিতেই হবে, আমি প্যারামিটারটা কিছু না নিতেও পারি। আমি ফাংশনের মধ্যে সমস্ত কাজ করলাম, তারপরে পাইথনের প্রোগ্রামের মধ্যে আমি জাস্ট ফাংশনটাকে কল করে দিয়েছি, আমার পুরো পাইথনের প্রোগ্রামটাকে আমি ফাংশনের ভেতরে ঢুকিয়ে দিলাম, কপি পেস্ট করে দিলাম, দিয়ে শুধুমাত্র ফাংশনটা লেখার পর আমি সেই ফাংশনের নাম ধরে কল করে দিলাম। ধরে নাও তুমি একটা ফ্যাক্টোরিয়ালে প্রোগ্রাম লিখবে পাইথন ফাংশন ব্যবহার করে। তুমি হয়তো ডেফ দিয়ে ফাংশনটার নাম নিয়েছো ফ্যাক্ট বা ফ্যাক্টোরিয়াল, স্বাভাবিক তুমি ফ্যাক্টোরিয়াল কিছু নাম দেবে।
দিয়ে তুমি কোনো প্যারামিটার নিলে না, হলো। এবার তুমি পাইথন ফ্যাক্টোরিয়াল যে প্রোগ্রামটা করেছো আগে পাইথন দিয়ে যেটা করেছিলে, তুমি সেই পুরো কোডটাকে তুমি এর আন্ডারে কপি পেস্ট করে দাও। এর আন্ডারে মানে তোমাকে কিন্তু ইন্ডেন্টেশনটা ফলো করতে হবে, তোমাকে একটু এখান থেকে তোমার কপি পেস্ট করতে হবে এই ইন্ডেন্টেশন ফলো করে। ঠিক আছে, তুমি পুরো কোডটাকে এখানে কপি পেস্ট করে দাও। তুমি চাইলে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে রিটার্ন করতে পারো, নাও করতে পারো। তুমি ডিসপ্লে ফিসপ্লে যা করেছো তুমি সব এখানে করে দাও। তোমার ফাংশন শেষ হয়ে গেল। এবার তুমি প্রোগ্রামের মধ্যে তুমি সেম ইন্ডেন্টেশন লেভেলে গিয়ে সেম ইন্ডেন্টেশন লেভেলে গিয়ে তুমি এখন ফ্যাক্টোরিয়ালটাকে তুমি আবার কল করে দেবে। জাস্ট কল করতে গেলে কি লিখতে হয়, ওই নামে ডাকতে হবে আমাকে, জাস্ট কল করে দাও, কমপ্লিট। তোমার ফাংশন দিয়ে কাজটা করা গেল, তোমার কোনো কিছু চেঞ্জ করতে হলো না প্রোগ্রামটার, তুমি ওখানে যা করেছো সেটাকেই কপি পেস্ট করলে ফাংশনটার ভিতরে। এবার তোমাকে ফাংশনটাকে জাস্ট ইনভোক করার জন্য তোমাকে কল করতে হবে। কল না করলে কিন্তু এই কোডটা এক্সিকিউট করবে না। তো তুমি যতবার কল করবে ততবার কিন্তু এই কোডটা এক্সিকিউট করবে। আমার এর মধ্যে ইনপুট নেওয়ার কোডটা আছে, এর মধ্যেই তোমার লুপ আছে, এর মধ্যেই ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন আছে, এর মধ্যেই আবার তুমি ফ্যাক্টোরিয়ালটাকে ডিসপ্লে করেছো, সব কাজটা তোমার এর মধ্যেই আছে। তো এই ফ্যাশনে আমরা কিন্তু করতে পারি। যদি তোমার মনে হয় যে না স্যার আমি ইনপুট আমরা স্যার প্যারামিটার পাস করে করবো, তখন তুমি এখানে একটা প্যারামিটার নাও এন বলে, যে এনটাকে তুমি এখানে ইনপুট নাও। যে ফ্যাক্টোরিয়ালটাকে কল করার সময় তুমি হয়তো তুমি এক্স এর মধ্যে ইনপুট নিয়েছো, তুমি হয়তো এক্সটাকে পাস করাও। তখন তোমাকে আর ইনপুট নেওয়ার কাজটা এখানে করলে হবে না, তখন তুমি এখানে শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের পার্টটা করো, যে তোমার যে ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা আসছে তাকে তুমি রিটার্ন করো, আর তাকে তুমি ক্যাচ করে এখানে ওয়াই বলে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে তুমি ওয়াইটাকে প্রিন্ট করো। সেটাও হতে পারে, তাই না? যা খুশি তোমার যেমন মনে হবে তুমি সেরকম ভাবে কাজটা করতে পারো, কিন্তু আমাকে কাজটা করতে হবে পাইথনের ফাংশন দিয়ে। বোঝা গেল কিভাবে বললাম করতে হবে? সবাই বুঝতে পেরেছো কিভাবে করতে হবে বললাম? ফাংশনের কাজটা কিভাবে ফাংশন ডিফাইন করে করতে হবে, সবাই বুঝতে পেরেছো? তো এটা একটু সবাইকে আমি রিকোয়েস্ট করবো, সবাই কিন্তু একটু ট্রাই করবে। কারণ কোড যত নিজের হাতে লিখবে, যত প্র্যাকটিস করবে, তত কিন্তু কোড লেখাটা মানে আরো বেশি মানে হ্যাবিচুয়েটেড হতে হবে কোড লেখার সাথে সাথে। কারণ কোড লেখা শিখতে হবে। কোড আলটিমেট কিন্তু কম্পিউটার সায়েন্সের একটাই মানে কি বলবো, একটাই ফিউচার, সেটা হচ্ছে কোডিং। ওকে, কোডিং লেখা কিন্তু কোড শিখতে হবে, কোড না শিখলে কিন্তু কিছুই হবে না। এখন যদি আমরা সহজ ইজি প্রবলেমগুলোর কোড লিখতে পারি, পরে হয়তো আমরা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় গিয়ে সেখানে গিয়ে হয়তো আমরা কোনো কমপ্লেক্স কোনো মডেলের জন্য কোড লিখতে পারবো। তো আমার কাছে কিছু সেই প্রিরিকুইজিট নলেজগুলো আছে বা সেই কনসেপ্টগুলো আছে। ওকে, তো আমার হয়তো হতে পারে আমি কোনো একটা সফটওয়্যারকে ডেভেলপ করছি, সেখানের মধ্যে আমার হয়তো ফ্যাক্টরিয়ালটা হয়তো স্মল ছোট্ট একটা মডিউল হতেই পারে, থাকতেই পারে। তখন তো আমাকে তো ফ্যাক্টরিয়াল তো এই সেম কোডই তো লিখতে হবে ওখানে, তাই না? তো সেটা কিন্তু মানে আমাকে মেনলি আমাকে অ্যালগোরিদম বুঝে আমাকে কোডটা লেখা শিখতে হবে। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই করব। আমরা নেক্সট দিন থেকে আমরা আরো কনসেপচুয়াল কোশ্চেনে আমরা যাব। আর আমি যেটা আগেও বলেছিলাম প্রিভিয়াসলি, সেটা হচ্ছে যে আহ, মানে ক্লাস করার